এই কালো মেয়েটাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না। বিয়ে সম্পন্ন হওয়ার পর ঘোমটা তুলতেই কথাটা কর্ণগোচর হতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সীমা। সে জানতো আজ এমন কিছুই হতে চলেছে। তার বাবা যতই ধনী হোক না কেন, তার মতো কালো একটা মেয়েকে কেন কেউ স্ত্রী হিসেবে মানতে চাইবে? সবার সামনেই বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো সীমা। অতঃপর তার বাবা সাজ্জাদ চৌধুরীর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তুমি খুশি হয়েছো তো আব্বু? আমাকে বিদায় করার খুব তাড়া ছিল না তোমার? আমি বলেছিলাম না তুমি পারবে না? তোমার মেয়ে যে সুন্দর হওয়ার যুদ্ধে হেরে গেছে, তাই তাকে কেউ বউ হিসেবে চাইবে না। ভেতর থেকে কান্না এলেও নিজেকে সামলে নিল সীমা। আর কত কাঁদবে সে? শুধুমাত্র গায়ের রং কালো হওয়ায় ছোটবেলা থেকে সবার কাছে কম অপমানিত আর লাঞ্ছিত তো হয়নি, তাই এখন এসব তার গায়ে শুয়ে গেছে। সাজ্জাদ চৌধুরী কাতরভাবে তাকালেন নিজের বন্ধু রায়হান খানের দিকে। খুব আশা করে নিজের প্রাণপ্রিয় বন্ধু ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। তার ভরসা ছিল রায়হান যেমন ভালো মনের মানুষ, তার ছেলেও তেমনই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার ভাবনা সম্পূর্ণ ভুল। রায়হান খান নিজের ছেলে ইহানকে বোঝাতে গেলেন, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো ইহানই বলল, তুমি কেন আমাকে ঠকালে আব্বু? আমি শুধুমাত্র তোমার কথায় মেয়েকে না দেখেই বিয়েতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমার জন্য বেস্টটাই চয়েস করবে। এখন দেখছি তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। তুমি যেমন আমার উপর ভরসা করেছিলে, আমিও তেমনটাই করছিলাম। আমার নিজের শিক্ষার উপর ভরসা ছিল, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে তুমি আমার শিক্ষায় শিক্ষিত হওনি। নিজের মায়ের মতোই হয়েছো। মানুষের গায়ের রং দিয়ে তাকে বিচার করছো। তুমি বাদরের গলায় মুক্তোর মালা ঝুলাতে চাইবে আর আমিও ঝুলে যাব? আমার মতো এত সুদর্শন আর স্মার্ট একটা ছেলে ওই রকম একটা কালো ভূতকে বউ হিসেবে মানবে? সেটা তুমি ভাবলেও বা কি করে? আম্মু ঠিকই বলে তুমি বাবা হওয়ার অযোগ্য। আমি এই বিয়ে কিছুতেই মানব না। এদিকে রায়হান খান সবার সামনেই নিজের ছেলের গালে চড় দিলেন। এই কথার পরিপ্রেক্ষিতে ইহান ভীষণ অপমানিত বোধ করল। সাথে সাথে বেরিয়ে গেল বিয়ের আসর থেকে। রায়হান খান তাকে আটকানোর বৃথা চেষ্টা করলেন। বিয়ে বাড়ির পরিস্থিতি হঠাৎ থমথমে হয়ে গেল। মানুষ কানাঘুষো শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কেউ কেউ সীমার জন্য হাই হুতাশ করছে, তো কেউ আবার তাকে নিয়ে উপহাস করছে। বিনা দোষে এসব পরিস্থিতি ভোগ করতে হচ্ছে সীমার। সে তো এত কিছু চায়নি। কলেজে উঠে যখন একটি ছেলেকে নিজের মনের কথা জানিয়ে চরমভাবে অপমানিত হয়েছিল, সেদিন থেকেই তো সীমা ভেবে নিয়েছিল জীবনে কখনো কোনো আশা রাখবে না। কালো মেয়েদের যে আশা রাখতে নেই, তখন থেকে তো সীমা শক্ত করেছিল নিজেকে। অথচ আজ আবার একইভাবে তাকে অপমানিত হতে হলো। আবার একজন তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে কালো, তাই সে কারো ভালোবাসা ডিজার্ভ করে না। এক এক লোকের এক এক কথা আর সহ্য হচ্ছিল না সীমার। কেউ কেউ তাকে সমবেদনা জানাচ্ছিল, তো কেউ সমবেদনার নামে যেন তার কালো চেহারা নিয়ে উপহাস করছে। এসব দেখে বিরক্ত হয়ে যাচ্ছিল সীমা, তাই সোজা নিজের রুমে চলে গেল। বেনারসি শাড়িটা বদলে নিয়ে পিঙ্ক গ্রাউন্ড পরে নিল। সীমা আয়নায় নিজেকে দেখে বলল, আজ যদি আমি আগের সীমা হতাম, তাহলে এতক্ষণ কেঁদে ভাসাতাম। কিন্তু না, আমি আর কাঁদবো না। নিজেকে দুর্বল হতে দেব না আমি। যা হয় হোক, আমি নিজেকে নিয়েই খুশি থাকবো। বাইরের লোকের যতই সমস্যা থাকুক, আমার আল্লাহর দেওয়া এই চেহারা নিয়ে কোনো ক্ষোভ নেই। আমি নিজেকে ভালোবাসি, পছন্দ করি। আর কে আমাকে ভালোবাসলো কিনা, পছন্দ করলো কিনা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এদিকে সাজ্জাদ চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন। বিয়ে বাড়ি ইতিমধ্যে ফাঁকা হতে শুরু করেছে। সবাই একে একে চলে গেলেও রায়হান খান এখনো রয়ে গেছেন। সাজ্জাদ চৌধুরীর পাশেই বসে আছেন তিনি। ক্ষমা চাইবেন নাকি সান্ত্বনা দেবেন সেটা বুঝতে পারছেন না। সাজ্জাদ চৌধুরী নিজেই রায়হানকে বললেন, আমি বুঝতে পারছি তুই হয়তো গিল্টি ফিল করছিস। দেখ, আমি জানি এখানে তোর কোনো দোষ নেই। আসল দোষটা ছিল আমার। মেয়েটা আমাকে বলেছিল ও বিয়ে করতে চায় না, আমি জোর করেছিলাম। কি করবো বল? আমার আদরের মেয়ে, আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে, সেই চিন্তা থেকেই। আমি তোর কষ্টটা বুঝি বন্ধু। ভাবির মৃত্যুর পর তো তুই একা হাতে দুই মেয়েকে মানুষ করেছিস। ছোট মেয়েটা তো মামার বাড়িতে পড়ে আছে। সীমাই তোর সব। জানিস, সীমাকে দেখলে আমার ভাবির কথা খুব মনে পড়ে। শুধু ভাবির গায়ের রং নয়, তার স্বভাবও পেয়েছে মেয়েটা। দেখতে যেমনই হোক, ব্যবহার, মেধা সব দিক দিয়ে সেরা তোর মেয়ে। বুয়েট থেকে পড়াশোনা করেছে। আমার ছেলে হীরার মূল্য বুঝতে পারলো না, কিন্তু দেখবি তোর মেয়ে নিজে একদিন সবাইকে তার মর্ম বুঝাবে। মিলিয়ে নিস আমার কথাটা। আচমকা সাজ্জাদ চৌধুরীর সেক্রেটারি হন্তদন্ত হয়ে ছুটে নিচে এলো। সাজ্জাদ চৌধুরী নিজের সেক্রেটারিকে এভাবে আসতে থেকে ভ্রুকুচকে প্রশ্ন করেন, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে স্যার। সীমা ম্যাডাম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন। তিনি নাকি আজই এই বাড়ি থেকে চলে যাবেন।
সাজ্জাদ চৌধুরী উঠে দাঁড়ান। রায়হান খানও তার সাথে উঠে দাঁড়ায়। সীমাও ততক্ষণে ট্রলি নিয়ে বেরিয়ে এসেছে। সাজ্জাদ চৌধুরী নিজের মেয়েকে এভাবে দেখে প্রশ্ন করেন, কোথাও যাচ্ছিস তুই এভাবে? শ্বশুর বাড়িতে। কে মা, তুমি এখানে গিয়ে কি করবে? কেন শ্বশুর আব্বা? বিয়েটা যখন হয়েছে তখন তো আমাকে ওখানে যেতেই হবে। আপনি নিজের স্ত্রীকে ফোন করে বলুন তিনি যেন আমাকে বরণ করার জন্য প্রস্তুত থাকেন। তোকে কোথাও যেতে হবে না সীমা। আমি ভেবেছিলাম ইমাম আর তোর সম্পর্কে সবকিছু জেনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু এখন যা দেখলাম তারপর তোকে আর ওখানে পাঠানোর ঝুঁকি নিতে পারবো না। শ্বশুর আব্বা, আপনি আব্বুকে বোঝান না। আপনি তো ওখানে থাকবেন আমার হেল্পিং হ্যান্ড হয়ে। তাহলে আমার আর টেনশন কিসের? বিয়ে যখন হয়ে গেছে তখন আমি নিজের অধিকার ঠিক বুঝে নেব। আপনার ছেলে আর স্ত্রী দুজনকেই আমি বুঝিয়ে দিয়ে আসবো মানুষের গায়ের রং ম্যাটার করে না। আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি তো একটিবারও আমাকে দেখতে এলো না, বিয়েতেও এলো না। এর কারণ কি? ও নিজের ভাইয়ের মেয়ের সাথে ইহানের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা দেইনি। ইহান আমার কথা তোমাকে না দেখে এই বিয়েতে রাজি হয়ে গেছে। এই নিয়ে ক্ষোভ থেকেও বিয়ের আনুষ্ঠানিকতায় থাকিনি। তবে আমি ভাবিনি যে এভাবে তোমার গায়ের অং নিয়ে ইহান সমস্যা করবে, কারণ আমি ভেবেছিলাম ইহান আমার শিক্ষায় শিক্ষিত। সীমার এখনো মনে আছে রায়হান খানের স্ত্রী মান্নাত বেগম ছোটবেলায় একবার তাকে অপমান করেছিল তার রূপ নিয়ে। সেই অপমান আজও মনে আছে তার। তাই সীমা এখন সিদ্ধান্ত নিয়েছে এই পরিবারে বউ হয়ে গিয়ে রেসিজম ঘুচিয়ে দিয়ে আসবে। তাই রায়হান খানকে বলে, চলুন শ্বশুর আব্বা, আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে চলুন। এদিকে নিজের শাশুড়ি আর বরকে সায়স্তা করতে শ্বশুর বাড়িতে এসে হাজির হলো সীমা। দরজায় কলিং বেল বাজানোই কিছু সময় পরে মান্নাত বেগম এসে দরজা খুলে দেন। সীমাকে দেখা মাত্র খেপে যান তিনি। বাজখায় গলায় বলেন, ঠকবাস মেয়ে, আমি যদি আগে জানতাম আমার স্বামী তোমাকে পছন্দ করেছে ছেলের বউ হিসাবে, তাহলে নিজের জীবন দিয়ে হলেও বিয়েটা ঠেকাতাম। আর তুমি কোন সাহসে এই বাড়িতে এসেছো? আমি ওকে সাহস দিয়েছি এখানে আসার। আর তুমি বেশি কথা না বাড়িয়ে যাও, গিয়ে বরং ডালা এনে মেয়েটাকে বরণ করো। এদিকে ইহানও এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে। সাথে তার ছোট বোন ইনায়াও এসেছে। ইনায়া নিজের বাবার উদ্দেশ্যে বলে, আব্বু, তুমি ভাইয়াকে এভাবে ঠকালে? তোমার থেকে এটা আশা করিনি। আমি না হয় তোমার ভালো মেয়ে নই, তোমার কোনো কথা শুনি না, তাই আমার প্রতি রাগ থাকতেই পারে, কিন্তু ভাইয়া তো তোমার সব কথা শোনে, তোমার ভালো ছেলে। তাহলে তুমি কেন ভাইয়ার সাথে এমনটা করলে? ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলে। এদিকে রায়হান খান ভীষণই বিরক্ত হন। তার বিরক্ত হওয়াই স্বাভাবিক। পরিবার নাকি মানুষের শান্তির জায়গা, কিন্তু তার পরিবারই তার জীবনের সব থেকে বড় অশান্তির কারণ। মান্নাতকে বিয়ে করে তার জীবনে এই অশান্তির সূত্রপাত হয়েছে। মান্নাত ছিল জমিদার বাড়ির মেয়ে, কিন্তু তার মানসিকতা অনেক নিচু স্বভাবের। রূপ দিয়ে সবাইকে বিচার করেন তিনি। মেয়েটাও হয়েছে একদম মায়ের মতো। ছেলেটাকে অন্যরকম ভেবেছিলেন, কিন্তু এখন দেখছেন ছেলেটাও একই রকম। রায়হান খান কিছু বলতে যাবেন তার আগেই ইহান বলেন, আমি এই বিয়ে মানি না আব্বু, তাই এই মেয়েকেও আমি স্ত্রীর মর্যাদা দিব না। ভালো এটাই হবে যে ও এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাক। আমার লাইফে ওর কোনো জায়গা নেই। এদিকে সীমা শাড়ির আঁচলটা ভালো করে কোমরে গুজে নেয়, অতঃপর বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির কাজের মেয়ে জরিনা দাঁড়িয়েছিল সেখানে। সীমা জরিনাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে যায়। কেউ কিছু বুঝতে পারে না। কিছু সময় পর সীমা বরণ ডালা হাতে করে নিয়ে আসে। সেই বরণ ডালা নিজের শাশুড়ি মান্নাত বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলে, নিন, আমাকে বরণ করে নিন। আপনার ছেলে কিন্তু সব নিয়ম মেনেই আমাকে বিয়ে করেছে, তাই আইনত আমরা এখন স্বামী স্ত্রী। আমার গায়ের রং কালো হলেও মনটা কিন্তু বেশ ভালো। কথা দিচ্ছি আপনার সংসার খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। এদিকে মান্নাত বেগম বরণ ডালা ছুঁড়ে ফেলতে যাবে, তখনই সীমা তার হাত ধরে নেয়। মৃদু হাসি দিয়ে বলে, ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক করবেন না প্লিজ, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করে দেব। এই কথাটা শুনে মান্নাত বেগম বেশ ভয় পেয়ে যান। তাই তিনি বাধ্য হন সীমাকে বরণ করেন। সীমা বরণ শেষ হলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। ইনায়া সীমার উদ্দেশ্যে বলে, তোমার কি লজ্জা নেই? এভাবে জোর করে অধিকার চাইছো? অবশ্য তোমার যা রূপ, জোর জবরদস্তি ছাড়া কারো ঘরে ঠাঁই পাওয়ারও কথা নয়। একজনের মতো অন্তত জোর করে অন্যের প্রেমিকার সাথে প্রেম করতে চাইনি। এদিকে ইনায়া আর কিছু বলতে পারল না, কারণ কথাটা যে তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে সেটা বুঝতে আর বাকি নেই। সীমা ও ইনায়া একই কলেজে পড়ছে। সীমা ইনায়ার 1 বছরের সিনিয়র ছিল। সেই সময় ইনায়া সীমার বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল। সেই নিয়ে অনেক কাহিনীও হয়ে গেছে। অনেক কষ্টে নিজের বাবার কানে এসব কথা আসতে দেয়নি ইনায়া। এখন যদি সীমা বলে দেয়, সেই ভয় থেকে ইনায়া চুপ হতে হলো। এই বাড়িতে ঢুকেছেন ভালো, কিন্তু আমার রুমে প্রবেশ করার সাহস দেখাবেন না। যাকে আমি স্ত্রী হিসেবেই মানি না তাকে আমার লাইফে
আমি আসতে দিতে চাই না। কবুল বলে বিয়ে করেছেন আর এখন বলছেন লাইফে জায়গা নেই। আপনাকে কিছু বলার নেই, হোয়াট এভার। আমি নিজের অধিকার বুঝে নিতে জানি, তাই আপনার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। আপনার এই রাগ দেখার সময় আমার নেই। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, খুব শীঘ্রই ইঞ্জিনিয়ারিং শুরু করতে চলেছি, তাই আমি অ্যাটলিস্ট স্বামীর মুখাপেক্ষী হয়ে থাকবো না। এদিকে কথাটা বলেই নিজের লাগেজ ছিঁড়িয়ে জরিনাটার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সীমা। ইয়ান চিৎকার করে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন আপনি? আমি নিজের রুমে যাচ্ছি। ওটা আপনার নয়, আমার রুম। এখন থেকে ওটা আমারও রুম। আপনার সাথে বেশি বকবক করার সময় নেই। আজ তো আমাদের বাসর হবে, তাই চলে আসবেন। যত খুশি বকবক করার করিয়েন, আমি মনোযোগ দিয়ে শুনবো। তুই চিন্তা করিস না ইহান, এই মেয়েকে কিভাবে বিদায় করব সেটা আমি ভেবে নিয়েছি। তোমার যত কুটুবুদ্ধি আছে সব প্রয়োগ করে দেখাতে পারো, কোনো লাভ হবে না। সীমাকে তোমরা চেনো না, ও যেমন মেধাবী তেমনি বুদ্ধিমতী। ওকে জব্দ করা অসম্ভব। তোমাদের সবাইকে 10 বার বিক্রি করার ক্ষমতা আছে ওর। তাই তোমাদের ভালো এটাতেই হবে যদি তোমরা ওর থেকে সাবধান থাকো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না মান্নাত, আমি শুধু সতর্ক করছি, বাকিটা তুমি বুঝে নিও কি করবে। এদিকে সীমা রুমে এসে শুয়ে পড়েছে। অনেক ক্লান্ত লাগছে তার। হঠাৎ তার মনে পড়লো আজ তো বাসার উপলক্ষে তাদের ঘর সুন্দর করে সাজানোর কথা, কিন্তু সেরকম তো কিছু দেখছে না এখানে। সীমা লক্ষ্য করলো মেঝেতে বিভিন্ন ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে সে বুঝতে পারলো হয়তো ইহানি সুসজ্জিত বাসর নষ্ট করেছে। মেঝেতে পড়ে থাকা বিভিন্ন ফুল নিয়ে পুনরায় বাসর ঘর সাজাতে থাকে সীমা। ইনায়া ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কিছু একটা মনে করে রুমে উকি দিতেই দেখতে পায় সীমা বাসর ঘর সাজাচ্ছে। এই দৃশ্য দেখে ইনায়া বলে, নির্লজ্জ মেয়ে, বাসর করার খুব শখ তোর, তাই না? দাঁড়াও, তোমার বাসর করার ইচ্ছে জন্মের মতো খুঁচিয়ে দিচ্ছি। এদিকে ইনায়া সোজা চলে যায় নিজের মা মান্নাতের রুমে। তাকে গিয়ে বলে, আম্মু জানো, আমি দেখে এলাম ওই সীমানা বাসর ঘর সাজাচ্ছে। কি হবে বলো তো? যা, তোর ভাইকে মানে ইহানকে ডেকে নিয়ে আয়, তারপর আমি দেখছি ওই মেয়ে কি করতে পারে। ইনায়া তাই করে। নিজের মায়ের কথা মতো নিজের ভাইকে ডাকতে যায়। ইহান এসে তার মাকে বলে, আম্মু আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোর সাথে জরুরি কথা আছে। শুনলাম ওই মেয়ে নাকি বাসর ঘর সাজাচ্ছে। আমি কিন্তু আগেই তোকে সাবধান করেছিলাম তোর আব্বুকে বিশ্বাস করিস না, সেটা তো শুনলি না এখন বস। যাই হোক, তুই কিন্তু ওই মেয়ের সাথে বাসর করবি না। তুই একটা কাজ কর, আজ রাতে নিজের কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে থাক। এখানে থাকলে তোর বাবা জোর করে বাসর ঘরে পাঠাতে পারে। ইহান রাজি হয়। অতঃপর নিজের এক বন্ধুকে ফোন করে কথা বলে। এদিকে নিজের বরকে টানতে টানতে বাসর ঘরে নিয়ে যাচ্ছে বউ। শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই ঘটেছে খানফিলায়। ইহান বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। এমন সময় সীমা তার সামনে এসে দাঁড়ায়। ইহান ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? আমার পথ আটকাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। ইহানের এমন অবজ্ঞাসূচক কথা শুনে প্রচণ্ড রেগে যায় সীমা। নিজের শাড়ির আঁচল কোমরে বেঁধে নেয়। ইহানের হাত শক্ত করে ধরে বলে, আমি আপনার স্ত্রী, এই কারণেই আপনি বাধ্য আমাকে বলতে। এখনই চলুন আমার সাথে। আপনার আজ কোথাও যাওয়া হবে না, আজ আমাদের বাসর হবেই হবে। অতঃপর ইহানকে টানতে টানতে বাসার ঘরের দিকে নিয়ে যেতে থাকে। ইহান অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে সীমার শক্তির সাথে পেরে উঠছিল না। সীমা ইহানকে অবাক হতে দেখে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আমি কুংফু ক্যারেটে সব জানি, নিয়মিত জিমেও যাই, তাই আপনার থেকে আমার শরীরের শক্তি অনেক বেশি। কালোর জন্য অপমান করেছেন তো, এখন এই কালো মেয়ের গুণও দেখে নিন। এদিকে ইহানকে বাসার ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয় সীমা। ইহানকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইহান তোতলাতে তোতলাতে বলে, কি 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 করছেন আপনি? আমার দিকে এগোবেন না, দেখুন এটা কিন্তু ভালো হবে না। চুপ, একদম চুপ করে থাকুন। আপনাকে তো আমার কোনো অ্যাঙ্গেল থেকেই পুরুষ মনে হচ্ছে না। কোথায় আমি লজ্জা পেয়ে বাসর ঘরে বসে থাকবো আর আপনি এসে আমার লজ্জা ভাঙাবেন? তা নয়, আমাকে আপনাকে টানতে টানতে নিয়ে আসতে হচ্ছে। এখন তো মনে হয় আমাকে নিজের স্ত্রীর অধিকারটাও আদায় করে নিতে হবে। এদিকে ইহানের গলা শুকিয়ে যাচ্ছিল। জীবনে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সে। কি করবে এটাই বোধগম্য ছিল না তার। এমন সময় সীমা তার পাশে শুয়ে পড়ে। ইহান উঠে যাওয়ার চেষ্টা করলো। সীমা বলে, খবরদার, এখান থেকে এক পাও নড়বেন না। যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি নিজের স্ত্রীর অধিকার দেখাবো। এদিকে ইহানের উপরে কথার প্রভাব পড়ে। ইহান আর ওঠার দুঃসাহস দেখায় না। সীমা ডেভিল স্মাইল দিয়ে নিজের জয় সেলিব্রেশন করে। অতঃপর মনে মনে বলে, এইভাবেই ধীরে ধীরে আপনাকে বশ করে নিব। এক সময় আপনার পুরো হৃদয় নিজের জন্য জায়গা করে নিব। আপনার হৃদয় জুড়ে থাকবো আমি।
এদিকে মান্নাত বেগম নিশ্চিন্তে ছিলেন এটা ভেবে যে ইহান হয়তো তার বন্ধুর বাড়িতে গেছে। এই ভেবে সারা রাত তিনি শান্তির ঘুম দিয়েছেন। সকালে উঠে তিনি নিচে চলে এসেছেন চা খাওয়ার উদ্দেশ্যে। সোফায় বসে পা দুলে দুলে জরিনাকে বলেন, এই জরিনা, চা দিয়ে যা, মাথাটা কেন জানি ব্যথা করছে। এদিকে জরিনার বদলে সীমা চা নিয়ে আসে। মান্নাত বেগম ভ্রু কুঁচকে ফেলেন। সীমাকে প্রশ্ন করেন, তুমি চা নিয়ে এসেছো কেন? জরিনা কোথায়? আমি তোমার হাতে চা খাবো না। কেন শাশুড়ি আম্মা, আমার হাতের চা থেকে কোনো অসুবিধা আছে? আমি দেখতে কালো জন্য কি আমার হাতের চাও খাওয়া যাবে না? যাকে আমি ছেলের বউ হিসাবেই মানি না, তার হাতের চা তো দূরে থাক, পানি পর্যন্ত খাবো না। আপনি না মানলে কি হবে? আপনার ছেলে তো আমাকে মেনে নিয়েছে। কাল রাতে আমাদের বাসরও হয়েছে। বাসর হয়েছে মানে? ইহানের তো কাল ওর বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল। এমন সময় ইহান সিঁড়ি বেয়ে নিচে নামছিল। মান্নাত বেগম বুঝতে পারেন ইহান তার মানে কোনো বন্ধুর বাড়িতেই যায়নি, কাল রাতে এখানেই ছিল। মান্নাত বেগম ইহানকে দেখা মাত্রই তার কাছে ছুটে গিয়ে বলেন, এটা তুই কি করলি ইহান? এই মেয়েটাকে তোর থেকে দূরে রাখার জন্য আমি কত কি করলাম, আর তুই এভাবে আমার সব কসরত পানি করে দিলি। এই মেয়েটার সাথে বাসরও করে নিলি। এখন এই মেয়েকে আমি এখান থেকে তাড়াবো কিভাবে? তুমি চিন্তা করো না আম্মু, ওই মেয়েটার সাথে আমার কিছু হয়নি। আমার রুচিবোধ এত নিচে নেমে যায়নি। এদিকে সীমা এবার অনেক বেশি অপমানিত বোধ করে। রেগে গিয়ে ইহানের দিকে চা ছুঁড়ে মারে। ইহানের হাতে পড়ে সেই চা। ইহান আর্তনাদ করে ওঠে। সীমা ক্রোধান্বিত হয়ে বলে, আমাকে নিয়ে ফার্দার আর এরকম কথা বলার সাহস দেখাবেন না মিস্টার ইহান খান। আমি সব সহ্য করব, কিন্তু নিজের অপমান সহ্য করব না। সাদা চামড়া নিয়ে খুব অহংকার না আপনার? এখন দেখুন আপনার হাত কিভাবে পুড়ে গেল। এইভাবে আল্লাহ না করো কোনোদিন যদি আপনার পুরো শরীর পুড়ে যায়, তখন এই সাদা চামড়ার কিন্তু আর কোনো দাম থাকবে না। তাই সময় থাকতে বদলে যান। আল্লাহর সৃষ্টিকে অপমান করবেন না। এদিকে ইহান ও মান্নাত বেগম দুজনেই সীমাকে অনেক গালাগালি করতে থাকে। সীমা সেসব অগ্রাহ্য করে নিজের মতো রান্নাঘরে চলে যায়। আজ যেহেতু তার বউ ভাত, তাই নিজের হাতে সবার জন্য রান্না করবে, এটাই তার উদ্দেশ্য। রায়হান খান বাড়িতে আসা মাত্রই মান্নাত বেগম তার কানে সীমার নামে বিষ ঢালা শুরু করেছেন। সকালে ঘটনাকে টেনে এনে বললেন, এ কেমন মেয়েকে বউ করে আনছোস? রূপ তো নাই, তার উপর এরকম শৈতানি করে বেড়াচ্ছে। আমার ছেলেটার হাত পুরো পুড়িয়ে দিয়েছে। তুমি আজ এর একটা বিহিত করো। তোমাদের আগেই বলেছিলাম সীমার সাথে পাঙ্গা নিতে যাইও না, কিন্তু তোমরা আমার কথাই শুনলে না। এখন বোঝো কত ধানে কত চাল। এদিকে মান্নাত বেগম কোনো প্রতিকার না পেয়ে খেপে যান। রাগে বকবক করতে করতে নিজের রুমের দিকে যেতে থাকেন। কিছু সময় পরে সীমা এক কাপ কফি এনে রায়হান খানকে দিয়ে বলেন, এই নিন আপনার কফি। এসব আমি কি শুনছি? কি ব্যাপারে? তুমি নাকি ইহানের হাতে গরম চা ছুড়ে মেরেছ। এটা কিন্তু একদম ঠিক কাজ করোনি। আমি কি করব বলুন? যখন কেউ আমার গায়ের রং নিয়ে কিছু বলে, তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না। একটা কথা মনে রাখবে, রেগে গেলে তো হেরে গেলে। তাই নিজের রাগকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, ঠান্ডা মাথায় কাজ করবে। এভাবে রেগে গেলে ওরা তোমায় খারাপ ভাববে। তোমাকে আমি নমনীয় ভাবছি না, শুধু অতিরিক্ত রেগে যাওয়া না, যতটা বড় পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করবে। বুঝতে পেরেছি। মান্নাত ও ইনায়া একসাথে বসে অনেক কথা বলছে। ইনায়া বলছে, আম্মু, আমার তো মনে হচ্ছে না এই আপদ এত দ্রুত বিদায় হবে। ওই সীমাকে তো কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? এবার লোহা দিয়েই লোহা কাটবো। এদিকে সীমা ডাইনিং টেবিলে অপেক্ষা করছে সবার জন্য। আজ বৌভাত উপলক্ষে সবার জন্য নিজের হাতে বিভিন্ন রকম রান্না করেছে। এখন তার উদ্দেশ্য সবাইকে খাওয়ানো। একটু পরে মান্নাত বেগম, ইনায়া, ইহান, রায়হান খান সবাই খেতে বসেছে। সীমা সবার সামনে তার রান্না করা খাবার নিয়ে আসলে মান্নাত বেগম মুখ বিকৃত করে বলেন, এসব রান্না কি তুমি করেছো? হ্যাঁ, আমিই করেছি। কেন, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না নাকি? তুমি ভাবলে কি করে তোমার হাতের রান্না করা খাবার আমরা খাবো? আমরা কেউ এই খাবার খাবো না। রোজ রোজ এত অশান্তি আর ভালো লাগে না। সীমা, তোমার কাউকে জড়াজড়ি করতে হবে না মা। তুমি আমাকে খেতে দাও, আর তুমি নিজেও খেতে বসো। খাবার যদি বেঁচে যায় পথ শিশুদের খাওয়াবো, তাও লাভ, তবু এদের দিতে হবে না। তুমি আমাদেরকে পথ শিশুদের সাথে তুলনা করছো? একেই নিজের ছেলের জীবন নষ্ট করেছো এই মেয়ের সাথে বিয়ে দিয়ে, তার উপরে। আমি কারো জীবন নষ্ট করিনি মান্নাত, তুমি নিজের ছেলেকে ভুল বোঝাচ্ছ। যাই হোক, এখন এই প্রসঙ্গে কথা বলতে চাই না। তোমার খেতে হলে খাও, আর না হলে যাও। তোমাদের সেদে সেদে খেতে বসানোর শখ সীমার নাই। এদিকে সীমাকে রায়হান খান খেতে বসতে বলেন। সীমাও খেতে বসে। দুজন মিলে খাওয়াও শুরু করে। ইহান বলে, আম্মু তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি খাবার অর্ডার করছি। এই মেয়ের হাতের খাবার তোমাদের কাউকে খেতে হবে না। হ্যাঁ ইহান, তুই তাই কর।
আমার তো বাইরের খাবার খুব ভালো লাগে। এই মেয়ের হাতের খাবার খাওয়ার থেকে বাইরের খাবার খাবো সেটাই ভালো। বিরিয়ানি অর্ডার করিস তো, আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে। শুনলাম আজকাল একটা জিনিসের বেশ চর্চা চলছে, কোনো একটা রেস্টুরেন্টে নাকি খাসির মাংসের নাম করে কুকুর খাওয়ানো হচ্ছে। এটার নতুন কি? আজকাল তো এমনই চলছে, কুকুর বিড়ালের মাংস খাওয়ানো হচ্ছে এসব রেস্টুরেন্টে। বাইরের খাবার খেতে হবে না, তোরা সবাই এখানে খেতে বস। একদিন ওর হাতে রান্না খেলে কোনো অসুবিধা হবে না। এদিকে অগত্যা সবাই খেতে বসে। সীমা বিজয়ীর হাসি হাসে। রাতে ডিনারের আয়োজন করা হয়। রাতে রান্না করেছে সীমা। ইহান সবেমাত্র অফিসের সব কাজ শেষ করে বাড়িতে ফিরেছে। সীমা ইহানকে উদ্দেশ্য করে বলে, চলুন নিচে খেতে চলুন। রান্না কি তুমি করেছো? তাহলে আমি খাবো না। এদিকে সীমা এবার রেগে যায়, নিজে দৌড়ে নিচে যায়। অতঃপর খাবার বেড়ে নিয়ে আসে। ইহানের মুখের সামনে খাবার ধরে বলে, বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এদিকে ইহান কিছু বুঝে ওঠার আগেই সীমা নিজের হাত জোরপূর্বক খাইয়ে দেয় তাকে। ইহান শুধু অবাক হয়েছিল। সীমা ভাতের প্লেটটা ইহানের হাতে তুলে দিয়ে বলে, এখন ভালো বাচ্চার মতো খেয়ে নিন, না হলে আমি আবার খাইয়ে দেব। এদিকে ইহান বাধ্য ছেলের মতো নিজের হাত দিয়ে খেতে থাকে। ইহানের খাওয়া শেষ হলে সীমা নিচে যায় বাড়ির অন্য সদস্যদের খাবারের ব্যবস্থা করার জন্য। রায়হান খানের সাথে বাকিরাও খেতে বসেছে দেখে অনেকটাই আশ্বস্ত হয় সীমা। রায়হান খানকে খাবার দিয়ে মান্নাত বেগমের প্লেটে খাবার দিতে যাবে, তখনই মান্নাত বলে ওঠেন, তোমাকে খাবার দিতে হবে না, আমাদের খাবার আসছে। এদিকে সীমা কিছু বুঝতে পারে না এই কথার মানে। ইনায়া আচমকা বলে ওঠে, নেহা আপু চলে এসেছে আম্মু। এদিকে মান্নাত বেগম খুশি মুখ করে নেহার দিকে তাকান। নেহা হলো মান্নাত বেগমের বোনের মেয়ে। এই নেহার সাথে মান্নাত বেগম তার ছেলে ইহানের বিয়ে দিতে চেয়েছিলেন। আয় নেহা, আমার পাশে বস। এদিকে নেহা এসে মান্নাত বেগমের পাশে বসে। তার হাতে একটি টিফিন বক্স ছিল। সে তার ডাইনিং টেবিলে রেখে বলে, আম্মু বিরিয়ানি রান্না করে পাঠিয়েছি, তুমি নাকি খেতে চেয়েছো? দে, এই তো আমাদের খাবার এসে গেছে। আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তোমরা তো কেউ ইহানের বিয়েতে আসলে না। যাই হোক, এই হলো সীমা, ইহানের বউ, আমার পুত্রবধূ। কেমন আছেন ভাবি? আপনার সাথে মনে হয় আমার পরিচয় নেই। আমি নেহা, আমিও আপনার এক প্রকার ননদ। এদিকে সীমা মৃদু হেসে নেহার সাথে কিছু কথা বলে। সীমা রুমে এসে ওয়াশরুমে চলে গিয়েছিল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে নেহাকে রুমে দেখে চমকে যায় সীমা। নেহাকে স্বাভাবিক লাগছিল। সীমাকে দেখে নেহা বলে, আপনার সাথে পরিচিত হতে আসলাম। দুজন মিলে অনেকক্ষণ গল্প করে। অতঃপর নেহা সীমাকে এমন কিছু কথা বলে যা তার ধারণার বাইরে ছিল। নেহা বলে, আপনি জানেন কিনা জানি না ভাবি, আপনার শাশুড়ি মানে আমার খালা ইয়ান ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। আমার পরিবার থেকেও ইতিবাচক সাড়া ছিল, কিন্তু খালু এর মাঝে আপনার সাথে ইহান ভাইয়ার বিয়ে ঠিক করাই, এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের মাঝে। খালার সাথে আমার মায়েরও অনেক কথা কাটাকাটি হয়, এই নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এখন যখন বিয়ের পর ইহান ভাইয়া বিয়েটা মানছে না, তখন খালা আমার সাথে আবার ইহান ভাইয়ার বিয়ে দিতে চাইছে। আমার মায়েরও সেটাই ইচ্ছে। আমার অন্য কাউকে পছন্দ, মানে আমার একজন বয়ফ্রেন্ড আছে। আমি তো মাঝখানে খুব চিন্তায় ছিলাম যে আম্মু না আবার ইহান ভাইয়ার সাথে আমার বিয়ে দেন। তাই তো তোমার সাথে ইহান ভাইয়ার বিয়ে হওয়ার সব থেকে বেশি খুশি আমি হয়েছি। সীমা নিশ্চিত হয় নেহাকে নিয়ে তাহলে আর কোনো অসুবিধা নেই। নেহা সীমার কাছ থেকে বিদায় নিয়ে রুম থেকে চলে যায়। এদিকে সীমা অনেক রাত পর্যন্ত জেগে ইহানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইহানের আসার কোনো নাম গন্ধ ছিল না। অনেক সময় অপেক্ষায় থাকতে থাকতে সীমার চোখ লেগে যায়। একটু চোখ জোড়া বন্ধ করে যখনই ঘুমোতে যাবে, তখনই একটা বিশ্রী গন্ধ তার নাকে এলো। সীমার বমি চলে আসলো, তাই সে উঠে বসলো। চোখ খুলতে ইহানকে নিজের চোখের সামনে দেখতে পেল সীমা। ইহানকে দেখে বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক নয়, সম্ভবত মদ খেয়ে নেশা করে এসেছে। রাগে ক্ষোভে সীমা বলে, আপনি ড্রিঙ্ক করে এসেছেন কেন? সরুন এখান থেকে, আপনার মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে। সীমার কথা শুনে ইহান হাসে। তার হাসিও ভয়ানক দেখাচ্ছিল। হাসতে হাসতে সীমার কোলে ঢলে পড়ে ইহান। অতঃপর সীমার গালে হাত দিয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে অন্ধকারের রানী। কি কালো তুমি! এই কালো মেয়েটাকে আমায় বিয়ে করতে হয়েছে ভেবে আমারও বমি আসে। তাই আই জাস্ট হেট ইউ। এদিকে সীমার আজ অনেক দিন পর মন আবার খারাপ হয়ে যায়। কলেজের একটি বাজে ঘটনা ঘটার পর থেকে সীমা ঠিক করেছে তার কোনোদিন নিজের রূপ নিয়ে ভাববে না। সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই সন্তুষ্ট থাকার প্রত্যাশা নিয়েছিল সে। মন দিয়েছে নিজেকে প্রতিষ্ঠা করার। অতঃপর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। কয়েকদিন পর ইঞ্জিনিয়ারও হয়ে যাবে।
তবে আজ অনেকদিন পর আবার সীমার মনে নিজেকে নিয়ে সামান্য বিতৃষ্ণার জন্ম হলো। মনে হলো গায়ের রং কালো হওয়ায় সত্যি সে বোধহয় সে ইহানের যোগ্য নয়। যাই হোক, নিজেরই অহেতুক ভাবনাকে আর খুব বেশি গুরুত্ব দিল না। ইহান ততক্ষণে জ্ঞান হারিয়েছে। ইহানকে বিছানায় ভালো করে শুইয়ে দিল। নিজে বিছানা থেকে উঠে গেল, নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিল। আজই এই বাড়ি থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল সীমা। এত অপমানিত হওয়ার পর আর এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই সীমার। যেহেতু এখানে এসেছিল গায়ের রং যে কিছু নয়, এই কথাটা ইহানও তার মাকে বোঝাতে। দুর্ভাগ্য, তারা বুঝল না। কিছু মানুষকে বোঝাতে যাওয়া এক ধরনের মূর্খতা, সেটা আজ অনুধাবন করতে পারল সীমা। তাই সীমা বলল, কে কি ভাবলো সেটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না। আমি তো নিজের গুণ দিয়ে ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এখন তাহলে আমার কি সামান্য দুজন মানুষের কাছে নিজেকে প্রমাণ করার দরকার? কি প্রয়োজন? আমি কি এতটাই নগণ্য? নিজের পায়ে দাঁড়িয়েছি আমি, এখন বাকি জীবনটাও নিজের মতো করে কাটাতে পারবো। এমন ভাবনা করে খানবিলা থেকে বিদায় নিল সীমা। যাওয়ার আগে রায়হান খানকে বলে যেতে চেয়েছিল, কিন্তু তিনি ঘুমিয়েছিলেন, এজন্য আর বিরক্ত করলেন না। কাউকে কিছু না জানিয়ে চলে এলো। সীমাকে এত রাতে বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে যান সাজ্জাদ চৌধুরী। নিজের মেয়েকে তিনি জিজ্ঞেস করেন, সবকিছু ঠিকঠাক আছে তো সীমা? তুই এভাবে এত রাতে? এদিকে সীমা নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সবসময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সীমা কান্নারত অবস্থায় বলে, তোমার মেয়ে যে কালো হয়েছে এটাই তার অপরাধ। তাই তো কারোর ভালোবাসা পাবে না সে। তাকে দেখলে নাকি মানুষের বমি পায়। আমাকে ক্ষমা করে দিস সীমা, আমারই ভুল ছিল এভাবে তোকে বিয়ে দেওয়া। তবে তুই যেটা ভাবছিস সেটা একদম ভুল। তোর আম্মুর গায়ের রঙও তোর মতোই ছিল। যৌবনকালে আমি ছিলাম অনেক বেশি সুদর্শন, তবুও যে সেই কৃষ্ণাঙ্গী তরুণীর মনে তোর মায়ার জড়িয়ে পড়ি, বিয়ে করে আনি তাকে। জানিস, আমার আম্মু আব্বু আত্মীয় স্বজন সবাই নাকচ ছিল এই বিয়েতে, শুধুমাত্র তোর মায়ের গায়ের রং কালো ছিল এই জন্য। কিন্তু আমি সবাইকে আগ্রহ করে তোর মায়ের সাথে সংসার করতে থাকি। আমার বাড়িতে তো মাকে অপমানিত হতে হতো, এই জন্য আমি আলাদা একটি ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করি। আর তারপর আব্বু, বলো না আম্মুর আর তোমার ব্যাপারে আরো কিছু। আমি তোমাদের ব্যাপারে জানতে চাই। তোমার আম্মুর ব্যাপারে যতই বলি কম হয়ে যাবে। সে যে আমার হৃদয় হরণী, প্রথম দেখাতেই যে স্থান দখল করে নিয়েছিল আমার হৃদয় জুড়ে। অতঃপর সাজ্জাদ চৌধুরী সীমাকে তার অতীতের ব্যাপারে বলা শুরু করেন। অতীত সমাচার। সাজ্জাদ চৌধুরীর জন্য তার পরিবার থেকে মেয়ে দেখতে এসেছে। সবাই বেশ আগ্রহী ছিল বউ দেখার জন্য। এমন সময় একটি মেয়ে মাথা অবধি ঘোমটা দিয়ে সবার সামনে উপস্থিত হয়। সাজ্জাদ চৌধুরী চাচি মেয়েটিকে ঘোমটা তুলতে বলেন। মেয়েটি কিছুতেই ঘোমটা তুলছিল না, লজ্জা পাচ্ছিল। তবে কিছু সময় পর সবার জোড়াজোড়িতে ঘোমটা তোলেন। সাজ্জাদ চৌধুরীর নজরে তখনই পড়ে সুমাইয়া নামের মেয়েটিকে। তার গায়ের রং ছিল নিকোষ কালো, তবে সেই কালো চেহারাতেও কেমন যেন একটা মায়া মায়া ভাব ছিল, যা সাজ্জাদ চৌধুরীকে আকর্ষিত করে। সাজ্জাদ চৌধুরীর বাবা মা সবাই প্রচণ্ড অপমান করে ঘটককে। সবার সামনে এভাবে অপমানিত হয়ে সুমাইয়া কেঁদেই দেয়। সুমাইয়া সেই ক্রন্ধনরত মুখশ্রী দেখে খুব কষ্ট পায় সাজ্জাদ চৌধুরী। কিছুতেই ভুলতে পারছিল না সেই মুখ। অতবার বাড়িতে ফিরেই নিজের মা বাবাকে সাফ জানিয়ে দেয়, বিয়ে করলে ওই মেয়েকে করবে, না হলে নয়। সাজ্জাদ চৌধুরী বা মা বাবা রাজি ছিল না। সাজ্জাদ চৌধুরীও জেদ করেছিলেন। অবশেষে তার জেদের কাছে হেরে গিয়ে সুমাইয়ার সাথে তার বিয়ে দেওয়া হয়। বিয়ের পর সুমাইয়াকে নিয়ে সুখে ছিলেন সাজ্জাদ চৌধুরী। সুমাইয়া দেখতে যেমনই হোক, তার গুণের অভাব ছিল না। অনেক ভালো রান্না করতে পারত, পড়াশোনাতেও ভালো ছিল। সুমাইয়ার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। সাজ্জাদ চৌধুরী এই কথাটা জানতে পেরে তাকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেয়। সুমাইয়া মেডিকেল চান্সও পায়। সংসার সামলে পড়াশোনা করেছিল সুমাইয়া। কিন্তু সাজ্জাদ চৌধুরীর মা বাবা সুমাইয়ার পড়াশোনা মেনে নিতে পারে না। নানাভাবে তারা কথা শোনাতে থাকে। শেষে বাধ্য হয়ে সাজ্জাদ চৌধুরীর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান। তারা দুজন যথেষ্ট খুশি ছিলেন। এর মাঝে তারা জানতে পারে তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। এতে তাদের সুখের আর সীমা ছিল না। তবে কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না, এক্ষেত্রেও তেমনটাও হয়েছিল। সুমাইয়ার কথায় সাজ্জাদ চৌধুরী নিজের মা বাবার সাথে সব ঝামেলা মিটিয়ে নেয় এবং সুমাইয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সুমাইয়া তখন প্রেগনেন্সির 9 মাস চলছিল। সাজ্জাদ চৌধুরী অফিস চলে যাওয়ার পর হঠাৎ সুমাইয়ার লেবার পেইন শুরু হয়। সুমাইয়া চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তারা কেউ এগিয়ে আসে না। সে সময় মুঠোফোন ছিল না, টেলিফোন ছিল। তবে সুমাইয়ার অবস্থা এতটাই বেদনাদায়ক ছিল যে সে টেলিফোন অবধি যাওয়ার অবস্থায় ছিল না।
সাজ্জাদ চৌধুরীর মন কেমন করা তিনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। এসে এই হৃদয় বিতারক দৃশ্যের সাক্ষী হন। ততক্ষণে সুমাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। সাজ্জাদ চৌধুরী তাকে নিয়ে দ্রুত ছুটে হাসপাতালে যান, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল ওনার গর্ভে যমজ বাচ্চা আছে। একটা বাচ্চা থাকলে হয়তো কোনো অসুবিধা হতো না, কিন্তু দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় ওনার মৃত্যু হয়েছে। এদিকে সাজ্জাদ চৌধুরী নির্বাক হয়ে যান। নিজের প্রিয়তমা স্ত্রীকে এভাবে হারিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে যান। নিজের বাবা মার প্রতি তার রাগ হয়। নিজেদের রাগ আর ক্রোধে তারা এতটাই অন্ধ ছিল যে এমন অমানবিক কাজ করলো। তখন থেকে সাজ্জাদ চৌধুরী তার বাবা মায়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করে। নিজের ছোট মেয়ের প্রতিও তার রাগ ছিল, কারণ তার মনে হয়েছিল তাকে জন্ম দিতে গিয়ে সুমাইয়া মারা গেছে। তাই তিনি নিজের ছোট মেয়েকে সুমাইয়ার ভাইয়ের কাছে দিয়ে আসেন। সুমাইয়ার ভাইয়া ভাবি বিয়ের অনেক বছর পরও বাবা মা হতে পারেনি, তাই বাচ্চাটিকে নিজের মেয়ের মতোই মানুষ করতে থাকেন তারা। সাজ্জাদ চৌধুরী কখনো সেই মেয়ের কোনো খোঁজ নেননি। বর্তমান সীমার কান্নার গতি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সে এত কিছু আগে তো জানতো না। এটাও জানতো না যে তার একটা যমজ বোনও আছে। আজ যেন একসাথে অনেকগুলো ধাক্কা খেল সে। এদিকে সীমা নিজের যমজ বোনের ব্যাপারে জেনে তার সাথে দেখা করার আকুল আবেদন জানায় তার বাবা সাজ্জাদ চৌধুরীর কাছে, কিন্তু সাজ্জাদ চৌধুরী তার মুখের উপর বলে দেয়, আমি চাই না ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ রাখতে। ও যেখানেই আছে ভালো আছে, তাই তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না। সীমা তার বাবাকে এই ব্যাপারে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাজ্জাদ চৌধুরী নিজের জেদে অটল থাকেন। অগত্যা সীমা নিরাশ হয়ে নিজের রুমে চলে আসে। অতঃপর নিজের মায়ের ছবি হাতে নিয়ে বলে, আম্মু তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে বোধহয় সব কিছু এমন এলোমেলো হতো না। আব্বু এত কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল এতদিন। আমার নাকি একটা যমজ বোনও আছে। আচ্ছা আমি কোথায় খুঁজবো তাকে? আব্বু যে আমাকে কিছুই বলতে চাইছে না। এদিকে এসব নিয়ে ভাবতে ভাবতে সীমা যে কখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যায় সেটা সে নিজে উপলব্ধি করতে ব্যর্থ হয়। ঘুমের মাঝে একটি স্বপ্ন দেখে সীমা। স্বপ্নে তারই মতো দেখতে একটি মেয়ে দেখে, যে অনেক কষ্টে অনেক অবহেলায় বড় হচ্ছে। স্বপ্নটি দেখা মাত্র সীমার ঘুম ভেঙে যায়। নিজের বোনের জন্য দুশ্চিন্তা এসে ধরা দেয় তার মনে। সীমা তখন চোখ বন্ধ করে বলে, আল্লাহ, আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা যেন সত্যি না হয়। আমার বোন যেখানেই থাকুক সে যেন ভালো থাকে। গাড়িটা আস্তে চালা সামিয়া। আমি গাড়ি আরো জোরে চালাবো। যদি ভালো চাও তাহলে আমাকে আমার আসল পরিচয় বলো। আমি জানি আমি তোমাদের আসল মেয়ে নই। তুই ভুল ভাবছিস সামিয়া। ঠিক ভুলের বিচার করার মতো বুদ্ধি আমার হয়েছে। কাল আমি তোমার আর মায়ের সব কথা শুনেছি। তোমরা তো বলছিলে আমি তোমাদের আসল মেয়ে নই। আমরা কি তোকে কোনো অবহেলা করছি? এত কথা আমি শুনতে চাই না। তুমি শুধু আমাকে আমার আসল পরিচয় বলো, না হলে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেব। ঠিক আছে, আমি বলছি তোকে সব। তুই আমার না, আমার বোন সুমাইয়ার মেয়ে। তোর জন্মের সময় তোর মায়ের মৃত্যু হয়েছিস, সেই জন্য তোর বাবা তোকে অপয়া মনে করে আমাদের কাছে রেখে গেছে। আর হ্যাঁ, তোর একটা যমজ বোনও রয়েছে, যে তোর থেকে কয়েক মিনিটের বড়। সহসা গাড়ি থামিয়ে দেয় সামিয়া। বাইরে তুষারপাত হচ্ছে, অথচ তার শরীর ঘামছে। ফর্সা হাত বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। সামিহা মিনমিনের স্বরে বলে, তুমি আমার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো। আমি 1 সপ্তাহের ভিতরেই আমি বাংলাদেশ যেতে চাই আমার রিয়েল ফ্যামিলির সাথে মিট করতে। এদিকে সকালে ঘুম থেকে উঠতে রায়হান খান চড়াও হন ইহানের ওপর, কারণ ততক্ষণে তিনি জেনে গেছে সীমা গত রাতে এই বাড়ি ত্যাগ করে গেছে। রায়হান খান ইহানকেই এর জন্য দোষারোপ করেন। তিনি বলেন, তোমার মতো কুলাঙ্গারের জন্য সীমা এই বাড়িতে থেকে বেরিয়ে গেছে। তুমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছো, যা মেয়েটা কোনোভাবেই সহ্য করতে পারেনি। তাই তুমি আমার ছেলেকে দোষ দিচ্ছ কেন? সব দোষ তো ওই মেয়ের। আমরা তো কেউ ওকে চলে যেতে বলিনি। আমার ছেলেও বলেনি। ও যখন নিজের ইচ্ছাতে চলে গেছে তখন তো ভালোই হয়েছে। এমনিতে ওকে আমাদের কারোরই পছন্দ নয়। শুধু তুমি পছন্দ করলে তো হবে না, সংসার তো আমার ছেলেকেই করতে হবে না কি? আমি কিচ্ছু শুনতে চাই না। রিহানের জন্যই সীমা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখন ওকেই সীমাকে ফিরিয়ে আনতে হবে। যতক্ষণ না সীমা এই বাড়িতে ফিরছে ততক্ষণ ইহানেরও কোনো জায়গা হবে না এই বাড়িতে। ঠিক আছে, আমিও থাকবো না এই বাড়িতে, চলে যাচ্ছি আমি। কোথাও যাবি না তুই। এটা তোর বাড়ি, এখানে তোর অধিকার আছে। না আম্মু, এই বাড়ি রায়হান খানের। উনি যখন আমাকে চলে যেতে বলেছেন তখন আমি আর এখানে থাকবো না। এদিকে কথাটা বলেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যান ইহান। মান্নাত বেগম রায়হান খানকে উদ্দেশ্য করে বলেন, এবার শান্তি পেয়েছো তো তুমি? একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেটাকে এভাবে বের করে দিলে বাড়ি থেকে। তুমি ভুল ভাবছো মান্নাত। আমি কাউকে বাড়ি থেকে বের করিনি। আমি শুধু ওকে শর্ত দিয়েছিলাম। এখন যদি ও সেটা না মানে তাহলে ওর এই বাড়িতে থাকতে দেব না আমি। এদিকে কথাটা বলে নিজের রুমের দিকে পা বাড়ান রায়হান খান। ইহান দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে।
রাগ তার মাথায় উঠে গেছে। একটা বাইরের মেয়ের জন্য তার বাবা যে তাকে এভাবে অপমান করলো সেটা সে মানতেই পারছে না। অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে আচমকা একটি পিলারের সাথে ধাক্কা খায় ইহান। তৎক্ষণাৎ তার মাথা বেয়ে তরল রক্তের স্রোত নেমে আসে। বিয়ের একটি অদ্ভুত সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে দুজন অচেনা মানুষ চিরকালের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। সেই বন্ধনে টান থেকে সীমা শত অপমানের পরও ছুটে এসেছে হসপিটালের ইহানকে দেখতে। রায়হান খান কল দিয়ে সীমাকে জানিয়েছে ইহানের অ্যাক্সিডেন্টের ব্যাপারে। হাসপাতালে আসা মাত্রই রায়হান খানকে দেখতে পায় সীমা। ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করে, আপনার ছেলে এখন কেমন আছে? মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে, তবে ওর লাইফ রিয়েক্ট নেই। ডক্টর বললেন ও এখন সেফ জোনে আছে। এদিকে কিছুক্ষণ পরই সীমার কানে আসে কারো কান্নার আওয়াজ। মান্নাত বেগম ও ইনিয়া কান্না করতে করতে এদিকে আসছিল। সীমাকে এখানে দেখে খেপে যান মান্নাত বেগম। সীমাকে গালাগালিও করে বলেন, এই ড্যানিটা কেন এসেছে এখানে? আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়ে কি ওর শান্তি হয়নি? এখন কি আমার ছেলেটাকে খেতে এসেছে? তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। যা হয়েছে তাতে সীমার কোনো হাত নেই। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, দোষ তোমার ছেলের। রাস্তায় উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে কে বলেছিল তাকে? তুমি এখানেও ভাইয়ের দোষ দেখছো আব্বু? দোষ তো এই মেয়েটার। ও বাড়ি থেকে চলে গিয়েছিল, এই জন্যই তো তুমি ভাইয়াকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলে। তারপরেই তো এসব হয়ে গেল। এদিকে সীমার আবার একটি অপরাধবোধ অনুভূত হয়। তার মনে হয় তার জন্যই বোধহয় সব হয়েছে। এমন সময় একজন নার্স ডেকে নিয়ে যায়। সবাই মিলে যায় ইহানের কেবিনের দিকে। সীমা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। মান্নাত বেগম কেবিনে ঢুকে ইহানের সামনে গিয়ে বলেন, তুই কেমন আছিস ইহান? সবে মাত্র ইহানের জ্ঞান ফিরেছে। সে মলিন চোখে মান্নাত বেগমের দিকে তাকিয়ে বলে, আপনি কে? আর আমাকে ইহান বলে ডাকছেন কেন? আমার নাম কি ইহান? এদিকে ইহানের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকেন মান্নাত বেগম। ইহান নিজের মাকে চিনতে পারছে না, এমনকি নিজের নামটাও চিনতে পারছে না। মান্নাত বেগম অস্থির হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমার ছেলের কি হয়েছে? ও এমন করেছে কেন? আপনি কি সত্যি কিছু মনে করতে পারছেন না মিস্টার ইহান খান? উনি আপনার মা। আমি কিছু মনে করতে পারছি না। আমি কে? কি আমার পরিচয়? আই থিঙ্ক যে মাথায় আঘাত লাগার কারণে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। আমি কিছু পরীক্ষা করে দিচ্ছি শিওর হওয়ার জন্য, তারপরে এই ব্যাপারে কি করা যায় সেটা বলতে পারবো। সীমা অন্য সবার সাথে এসেছিল ইহানের কেবিনে। এক কোনায় চুপ করেছিল সে। আচমকা ইহান সীমাকে বলে ওঠে, তোমাকে কেন জানি আমার চেনা চেনা লাগছে। তুমি কি আমার কেউ হও? তুমি আমার কাছে একটু আসবে? সীমা কোনো কিছু না ভেবে চলে আসে ইহানের কাছে। ইহান সীমার হাত ধরে বলে, আমার কাছে থাকো তুমি, আমার তোমাকে প্রয়োজন। এই মেয়ে, তুমি একদম আমার ছেলের কাছাকাছি থাকার চেষ্টা করবে না। দূর হও বলছি। না, ও আমার থেকে দূরে যেতে পারে না। আমি ওকে দূরে যেতে দেব না। এদিকে মান্নাত বেগম আর কিছু বলতে পারেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করা ছাড়া এখন আর তার কিছুই করার নেই। 2 দিন পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ইহানকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইহান এখন সীমা ছাড়া আর কিছুই বোঝে না। তার মতে এখন তার সীমাকে ছাড়া সবাইকে অচেনা লাগে, তাই অন্য কারোর সাথে থাকতে চায় না ইহান। ইহানের এই সমস্যার কারণে সীমা সর্বক্ষণ তার পাশাপাশি থাকছে, যা মান্নাত বেগম ও ইনিয়ার বিরক্তির কারণ হয়ে উঠেছে। সবকিছুকে ছাপিয়ে সীমা লেগে আছে ইহানের খেয়াল রাখার জন্য। হাসপাতালে অবস্থানকালীনও ইহানের দেখাশোনা সেই করেছে, কারণ ইহান তাকে ছাড়া কিছুই বুঝছে না। এক মুহূর্তের জন্য সীমাকে চোখের বাইরে যেতে দিতে চায় না ইহান। তার সব আবদার সীমার কাছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে ফিরে ইহান সীমার কাছে আবদার করেছে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। সীমা তো প্রথম কিছুতেই রাজি হয় না, কিন্তু ইহানও কোনো কথা শুনতে রাজি নয়। তার একটা কথা, সে ঘুরতে যাবে ব্যাস। অবশেষে সীমাকে হার মানতে হয় ইহানের জেদের কাছে। ইহানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যায়। ইহান সীমাকে সারা রাস্তায় বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করে, তবে সীমা ধৈর্য সহকারে সব কিছু সামলায়। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে তারা দুজন মিলে। সীমা গাড়ি ড্রাইভ করতে পারত। ইহান অসুস্থ থাকায় তাই সীমার গাড়ি ড্রাইভ করছিল। অতঃপর ফিরে আসার সময় ইহান হঠাৎ করে বায়না করে যে আইসক্রিম খাবে। ইহান একটি আইসক্রিমের দোকান দেখে বলে, আমি ওটা খাবো, আমাকে এনে দাও। এখন তো অনেক রাত হয়েছে, আমাদের ফিরতে হবে। এত রাতে আইসক্রিম খাওয়া ঠিক হবে না, আপনি ঠান্ডা লাগতে পারে। আমাকে এনে দাও প্লিজ, আমার ওটা খেতে খুব ইচ্ছা করছে। আচ্ছা বেশ, আমি আইসক্রিম নিয়ে আসছি, তবে আপনি কিন্তু এখান থেকে 1 পাউন্ড নড়বেন না। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। এদিকে ইহান খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল। ইহানের খুশি খুশি মুখ দেখে সীমা অনেক আনন্দ পায়। ইহানকে বসিয়ে রেখে চলে যায় আইসক্রিম নিতে। সীমা আইসক্রিমগুলো নিয়ে বিল মিটিয়ে চলে আসে গাড়ির কাছে। গাড়িতে এসে ইহানকে না দেখে সীমা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। ভয়ে সে জমা হয় তার মনে।
সীমা ইহানের নাম ধরে রাখতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। দিশেহারা হয়ে আশেপাশে খুঁজতেও থাকে ইহানকে, কিন্তু ইহানের কোনো খোঁজই সে পায় না। সীমা এখন বসে আছে পুলিশ স্টেশনে। রায়হান খান, মান্নাত বেগমও উপস্থিত সেখানে। ইতিমধ্যে তাদের কানেও ইহানের নিরুদ্দেশ হওয়ার খবরটা গেছে। সীমা পুলিশ অফিসারকে বলে, আমার হাজবেন্ড ইহান খান, উনি বর্তমানে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আজ আমি তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। ফেরার সময় উনি আইসক্রিম খেতে চাইলেন, তখন আমি আইসক্রিম আনতে যাই, বাট ফিরে আসার পর তাকে আর খুঁজে পাই না। অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাকে পাইনি, তাই নিরুপায় হয়ে আপনাদের কাছে আসলাম। পুলিশ সীমাকে আরো অনেক কিছু জিজ্ঞেস করে, বিভিন্ন তথ্য নেয়। মান্নাত বেগম থানাতেই চড়ে যান সীমার উপর। সীমাকে দোষারোপ করে বলেন, আমি জানি এই মেয়েই আমার ছেলের সাথে কিছু একটা করেছে। অপয়া মেয়ে একটা। যবে থেকে আমার ছেলের জীবনে এসেছে তখন থেকে আমার ছেলের জীবনে সর্বনাশ ডেকে এনেছে। অফিসার, আপনি এই মেয়েটাকে জেলে ঢোকান। আমি জানি ওই মেয়েই আমার ছেলেকে লুকিয়ে রেখেছে। আহা মান্নাত, এসব কথা বাদ দাও, ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও। আর সীমা, তোমার থেকে এটা আমি আশা করিনি। যদি আমার ছেলে সামলাতেই না পারো, তাহলে তার দায়িত্ব নিয়েছিলে কেন? এ তো কেয়ারলেস কেন তুমি? এখন তো আমারও এটা মনে হচ্ছে যে তুমি আমার ছেলের যোগ্য নও। তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া আমার জীবনের বড় একটা ভুল ডিসিশন। এদিকে সীমা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। আজ সবাই তাকে ভুল বুঝছে, কিন্তু আসলে সে তো কিছুই করেনি। মান্নাত বেগম সীমার হাত শক্ত করে ধরে বলেন, আমি কিচ্ছু জানতে চাই না। তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যে করেই হোক আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে 24 ঘন্টার মধ্যে আপনার সামনে হাজির করব। যদি সেটা না পারি তাহলে সারা জীবনের মতো বিদায় নেব আপনার ছেলের জীবন থেকে। ঠিক আছে, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। যদি পারো এর মধ্যে আমার ছেলেকে আমার সামনে নিয়ে এসো। এদিকে সীমা আর বিলম্ব না করে থানা থেকে বেরিয়ে যায়। এখন তার লক্ষ্য একটাই, যে করে হোক ইহানকে খুঁজে আনা। আরাম কেদারায় বসে নিশ্চিন্তে পা দোলাচ্ছেন ইহান। আজ তার অনেক শান্তি অনুভব করছে। এতদিনে সীমাকে জব্দ করতে সক্ষম হয়েছে, তাই তার মধ্যে একরকম পৈশাচিক আনন্দ কাজ করছে। ইহান নিজেই নিজের প্রশংসা করে বলে, বাহ, কত সুন্দর পরিকল্পনা করলাম আমি। এবার এমনভাবে সব কিছু সাজিয়েছি যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। ওই সীমা নামের বিপদ আমার জীবন থেকে দূর হবে। আমি আব্বু আমাকে কিছু বলতে পারবে না। এদিকে অতপর অট্ট হাসিতে মেতে ওঠে ইহান। মনে করে সে কিভাবে স্মৃতি হারানোর মিথ্যা নাটক করে সীমাকে বোকা বানিয়েছে, এবং সুযোগ বুঝে সেই সময় সীমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে নিজেই গোপনে পালিয়ে চলে এসেছে। ইহান এসবে ভাবছিল, এমন সময় তার ফোনে তার মায়ের কল আসে। ইহান ফোনটা রিসিভ করা মাত্রই মান্নাত বেগম বলেন, হ্যালো ইহান, এটা কি তোর নতুন ফোন নাম্বার? আমি আজই নতুন সিম কার্ড কিনলাম। যাই হোক, বলো আমি কেমন চাল দিলাম? তোর বুদ্ধি দেখে আমি নিজেও অবাক। কি সুন্দর স্মৃতি হারানোর অভিনয় করলি। সত্যি তোর মা হয়ে ও বাকি সবার মতো সত্য ভেবে নিয়েছিলাম। ভাগ্যিস কাল তুই আমাকে সব সত্যি বললি। এবার ওই সীমার শিক্ষা হয়েছে। জানিস, তোর বাবাও নিজের ভুল স্বীকার করে ওই মেয়েটাকে অপমান করেছে। এমনটা তো হওয়ারই ছিল। সীমা ভেবেছিল ও খুব চালাক, কিন্তু আমার বুদ্ধি যে কতটা ভয়ানক সেটা ও এবার বুঝবে। ওই মেয়েটা বলেছে 24 ঘন্টার মধ্যে হয় তোকে খুঁজে বের করবে, আর না হয় চিরজীবনের মতো তোর জীবন থেকে বিদায় নেবে। তাহলে তো ভালোই হয়, আমি 24 ঘন্টা আত্মগোপনে থাকি। এদিকে সীমা উদ্দেশ্যহীনভাবে খুঁজে চলেছে ইহানকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। সীমার এখন দিশে হারা লাগছে, কি করবে সেটা বুঝতে পারছিল না সে। এমন সময় তার ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করা মাত্র বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, আপনি কি ইয়ান খানের স্ত্রী বলছেন? হ্যাঁ, আমি ইহানের স্ত্রী। আপনি কে, আর আমাকে কেন ফোন করেছেন? আমি সিটি হসপিটাল থেকে বলছি। আপনার হাজব্যান্ডের যে কিছু টেস্ট করতে দিয়েছিলেন তার রেজাল্ট এসেছে। রিপোর্ট কি এসেছে? ইহানের স্মৃতিশক্তি কি সত্যি হারিয়ে গেছে? জি না, রিপোর্ট অনুযায়ী ইয়ান খানের মাথার এমন কোনো গুরুত্ব আঘাত আসেনি যার কারণে তার মেমোরি লস হওয়ার কোনো চান্সই থাকবে না। আমাদের মনে হচ্ছে ওনার অবস্থা ঠিকই আছে। আমি এমন কিছু সন্দেহ করেছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর। অতঃপর সীমা কল কেটে দিয়ে বলে, আমি জানি আমাকে এখন কি করতে হবে। আপনি অনেক সুন্দর চাল চেলেছেন মিস্টার ইহান খান, কিন্তু আমাকে হয়তো আপনি এখনো পুরোপুরি চিনে উঠতে পারেননি। আমি যে কি করতে পারি সেটা এবার আপনার কাছে প্রমাণ করে দিব। এদিকে সীমা নিজের ফোন থেকে ইনায়াকে ফোন করে। ইনায়া
ফোন রিসিভ করা মাত্রই বলে, কে বলছেন? আমি সীমা। কেন কল করেছো তুমি? তোমার জন্য আমার ভাই হারিয়ে গেছে। তোমাকে তো আমি... তোমাকে আর এত নাটক করতে হবে না, আমি সব জানি। কি কি জানো তুমি? তোমার ভাই যে স্মৃতি হারানোর নাটক করেছে সেটা আমি জেনে গেছি। আর তুমি এবং তোমার মাও যে এসবে জড়িত সেটাও আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। ও, আমি বুঝতে পারছি। এখন তুমি নিজের দোষ ঢাকতে আমাদের উপর দোষ দিচ্ছ, তাই না? চুপ, আর কোনো মিথ্যা নয়। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ইহানের রিপোর্ট বলেছে ও একদম সুস্থ। ভালোই ভালোই তোমার ভাইয়ের সাথে আমার যোগাযোগের ব্যবস্থা করে দাও, না হলে কিন্তু তোমার বাবা মিস্টার রায়হান খানের কানে সব কথা তুলব। এদিকে ইনিয়া খুব ভয় পেয়ে যায়, কারণ তার বাবার কানে সব কথা উঠলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তাই ইনিয়া বাধ্য হয়ে সীমাকে বলে দেয় ইহান এখন কোথায় লুকিয়ে আছে। বিছানায় আরামসে ঘুমিয়েছিল ইহান। আচমকা চোখে পানির ছিটকা অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে উঠে বসে ইহান। ভালোভাবে সামনে তাকাতে দেখতে পায় সীমাকে। প্রথমে মনের ভুল মনে করে, তবে বার কয়েক চোখ ডলেও সীমাকে নিজের সামনে কাটে। অতঃপর স্বপ্ন মনে করে নিজের হাতে চিমটিও কাটে, কিন্তু ফলাফল একই। ইহানের এমন কাণ্ডে সীমা হেসেই দেয়, বলে, আমি আপনার মনের ভুল বা স্বপ্ন নই, আমি বাস্তব। তুমি এখানে এলে কিভাবে? আমার ঠিকানা তো তোমার জানার কথা নয়। বলছি সব বলছি। আগে একটু ওয়েট করুন। আপনি কি ভেবেছিলেন আপনি আমার সাথে স্মৃতি হারানোর অভিনয় করবেন, আমি কিছু বুঝবো না, সেই সুযোগে আপনি হারিয়ে যান নাটক করে আমাকে আপনার জীবন থেকে বের করে দেবেন? সবটা কি এতই সহজ? আমি সীমা, আমাকে হারানো এত সহজ নয়। ভালোই ভালোই আমার সাথে ফিরে চলুন, না হলে আপনার বাবার কাছে সব সত্যি প্রকাশ করে দেব। যা করার করো তুমি, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে মোটেই ইচ্ছুক নই। তোমাকে দেখলেই আমার ঘৃণা লাগে। আমি সবসময় নিজের জন্য সুন্দরী বউ চেয়েছি। সবসময় স্বপ্ন দেখেছি আমার বউ হবে পরীর মতো সুন্দরী। সেখানে তোমার মতো একটা কালো ভূতকে বিয়ে করতে হয়েছে। ছি। ঠিক আছে, আমাকে আপনার মানতেও হবে না। চলুন, কালই আমরা ডিভোর্সের আবেদন করব। তারপর আদালত হয়তো আমাদের কিছু দিন সময় দিবে। সেই কটা মাস একসাথে থেকে না হয় আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব। তখন আপনি একটা ডানা কাটা পরীকে বিয়ে করে নেবেন। এদিকে ইহান ও সীমা একসাথে বাড়িতে ফিরে আসে। ইহানকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে দেখে রায়হান খান খুব বেশি নিশ্চিত হন। তিনি সীমাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য। আমার তোমার উপর বিশ্বাস ছিল যে তুমি এটা পারবে। সত্যি কি আপনার বিশ্বাস ছিল? যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে এটা বলতেন না যে আপনার ছেলের সাথে আমার বিয়ে দেওয়া আপনার ভুল সিদ্ধান্ত ছিল। আমি আপনাকে দোষ দিব না। আসলে নিজের স্বার্থে আঘাত হানলে সবাই নিজের আসল রূপ দেখায়। যাই হোক, আপনার ছেলের কীর্তির আগে শুনুন, সেই স্মৃতি হারায়নি, বরং আমাদের সাথে স্মৃতি হারানোর অভিনয় করছিল। কারণ কি জানেন? যাতে আমাকে নিজের জীবন থেকে দূর করে দিতে পারে। সেই জন্যই এমন করেছিল আপনার ছেলে। সীমা যা বলছে তা কি সত্যি? ইহান, তুমি কি সব অভিনয় করছো? হ্যাঁ, ও যা বলছে সব সত্যি। তুমি খবরদার আমার ছেলেকে কিচ্ছু বলবে না, কারণ সব দোষ তোমার। তুমি কি ভেবেছিলে হুট করে একটা কালো মেয়েকে বউ করে ঘরে আনবা আর আমার ছেলে তাকে মেনে নিবে? আমার ছেলে তো চয়েস বলতে একটা জিনিস আছে। আমি চাই না আপনারা আর কেউ এই বিষয়টা নিয়ে ঝামেলা করেন। আমি চলে যাব সবকিছু ছেড়ে, কারণ আমার কাছে সবার আগে রয়েছে আমার আত্মসম্মান। তুমি কোথাও যাবে না। যতদিন না তোমার সাথে ইহানের ডিভোর্স আছে ততদিন তুমি এই বাড়িতেই থাকবে। আমরা আজই এই ব্যাপারে উকিলের সাথে কথা বলে এসেছি। আমাদের 90 দিন মানে 3 মাস একসাথে থাকতে বলা হয়েছে। তার মধ্যে যদি সবকিছু ঠিক না হয় তাহলে ডিভোর্স নিতে পারবো। যদিও আমি জানি কিছু ঠিক হবে না, কিন্তু আদালতের নিয়ম মানতে হবে। তাই আগামী 3 মাস এই বাড়িতেই থাকবো। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি কারো কাছে কোনো অধিকার চাইবো না, নিজের মতোই থাকবো। এদিকে ইহান বিরক্ত হয়ে গেছে এসবে, তাই সে নিজের রুমে চলে যায়। ইহান চলে যাওয়ার কিছু সময় পর মান্নাত বেগমও চলে যান তার কানে কুমন্ত্রণা দিতে। রায়হান খান সীমার সামনে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও সীমা, আমার জন্যই হয়তো তোমার জীবন নষ্ট হয়ে গেল। আমি আপনাকে বা আপনার পরিবারের কাউকে ক্ষমা করতে পারবো না, কখনো না। এদিকে সীমা লক্ষ্য করছে 2 দিন থেকে ইনায়া বেশ চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর নেই মেয়েটা, যদিও এই বাড়ি কোনো ব্যাপারে নাক গলাতে চায় না। ইতিমধ্যে সে নিজের পেশায় নিযুক্ত হয়েছে, বেশ ভালোভাবে ইঞ্জিনিয়ারিং করছে। সীমার এখন আর কোনো বিষয়ে ভাবার সময় নেই। কিন্তু আজ রাতে সীমা একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হয়।
রাতে গরম অনুভব করায় ছাদে চলে গিয়েছিল সীমা। সেখান থেকে শুনতে পায় ইনিয়া ফোনে কাউকে বলছে, তুমি কবে আমার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে জিসান? তুমি জানো না সবকিছু যদি জানাজানি হয়ে যায় তাহলে কত বড় বিপদ হবে? এদিকে সীমার মনে কৌতূহল জন্ম নেয়, সে মনোযোগ দিয়ে তাদের কথোপকথন শুনতে থাকে। ইনিয়া একসময় কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারছিলাম আমি প্রেগনেন্ট হয়ে গেছি, কারণ অনেক দিন থেকেই বিভিন্ন সিমটমস দেখা দিচ্ছিল। আজ তো টেস্ট করে এই ব্যাপারে একদম শিওর হয়ে গেছি। এদিকে সীমা একদম হতবাক হয়ে যায় ইনায়ের কথা শুনে। সমাজে কুমারী মেয়ের প্রেগনেন্ট হয় কেউ ভালো চোখে দেখে না। এটা কোনো ভালো কাজও নয়, বরং ভীষণ নিকৃষ্ট একটি ঘটনা। ইনায়া যে এত বড় অঘটন ঘটিয়েছে সেটা ভেবে সীমার কেমন জানি লাগছিল। ইনায়ার কান্নার গতি আরও বৃদ্ধি পায়। সে ফোনে বিপরীত থেকে থাকা মানুষটিকে অনুরোধ করে বলতে থাকে, প্লিজ জিসান, এভাবে আমাকে অসহায় করে ছেড়ে দিও না, ব্রেকআপ করো না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ জিসান? হ্যালো। এদিকে ফোন কেটে দেয় জিশান। ইনায়া পরপর কয়েকবার কল করে, কিন্তু জিশান আর রিসিভ করে না। একসময় ইনায়ার নাম্বার ব্লক করে দেয় জিশান। ইনায়া অসহায়ের মতো কাঁদতে থাকে। এমন সময় সীমা এসে তার কাঁধে হাত রাখে। ইনায়া চমকে যায়। সীমাকে দেখে ইনায়া রাগে স্বরে বলে, তুমি এখানে কি করছো? শুনছো নাকি কিছু? আমি সব কথাই শুনেছি। এখন আর কি, যাও সবাইকে গিয়ে সব কথা বলে দাও। আমার সর্বনাশ করতে পারলে তো তুমি অনেক খুশি হবে। সবাইকে নিজের মতো ভেবো না ইয়ানা। তুমি আমার খারাপ চাইতে পারো, বাট ট্রাস্ট মি, আমি তোমার কোনো ক্ষতি চাই না। তবে তুমি যে কাজটা করেছো সেটা অন্যায়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা এটা ভালো কাজ নয়। এখন বুঝতে পারছো তো সেটা? কি করব আমি? জিসানকে খুব ভালোবাসতাম যে, ওকে বিশ্বাস করে নিজের দেহ মন সব উজাড় করে দিয়েছিলাম। আর ও? নিজের সম্মান রক্ষা করা মেয়েদের দায়িত্ব, যেটা তুমি করতে পারোনি। শোনো, তোমার জ্ঞান কেউ শুনতে চায়নি। আমার সমস্যার সমাধান আমি নিজেই করতে পারবো। এদিকে সীমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইনায়া নিজের রুমে চলে যায়। ইনায়া সিদ্ধান্ত নিয়েছে সে তার গর্ভে থাকা বাচ্চাটি নষ্ট করবে। তাই সে একটি হাসপাতালে এসেছে। ইনায়া যখন বাড়ি থেকে বের হয় তখন সে ফোনে কাউকে এই ব্যাপারে বলছিল, যা সীমার কানে আসে। তাই সীমা ইনায়ার পিছু নেয়। অতঃপর তার পিছন পিছন হাসপাতালে চলে আসে। ইনায়া হাসপাতালে প্রবেশ করার আগে সীমা তার হাত ধরে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছো। চলো আমার সাথে ফিরে চলো। এমনিতেই অনেক বড় একটা পাপ করেছো, এখন নিজের পাপের বোঝা আর বাড়ানোর দরকার নেই। তোমাকে আগেও বলেছি আমাকে জ্ঞান দিতেই শোনা, আমি নিজের ব্যবস্থা নিজেই করতে পারবো। আমি জ্ঞান দিতে আসিনি, তোমাকে ঠিক ভুলের পার্থক্য বোঝাতে এসেছি। দেখো, তুমি যেটা করেছো সেটা তোমার ভুল। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে ওকে কেন শাস্তি দেবে? তো কি করব আমি? বাবার নাম পরিচয়হীন এই বাচ্চাকে পৃথিবীতে এনে মানুষের হাসির পাত্র হব? জিসান বলে দিয়েছে সে আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। তুমি আমার সাথে এসো। এদিকে সীমা ইনায়ার কোনো কথা না শুনে তাকে নিয়ে গাড়িতে বসায়। অতঃপর তাকে একটি বস্তিতে নিয়ে যায়। ইনায়া জিজ্ঞেস করে, এখানে কেন এনেছো আমাকে? এদিকে সীমা কোনো উত্তর না দিয়ে ইনায়াকে বস্তির ভেতর নিয়ে যায়। বস্তির একটি পরিবারকে দেখায়, যেখানে একজন মা নিজে না খেয়ে তার 3 সন্তানদের মুখে ভাত তুলে দিচ্ছে। সীমা ইনায়াকে উদ্দেশ্য করে বলে, দেখতে পাচ্ছ, এটাই হলো মাতৃত্ব। একজন মা নিজে না খেয়ে তার সন্তানদের খাওয়াচ্ছে, আর তুমি নিজের অনাগত সন্তানকে শেষ করতে চাইছো। আমি আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে চাই। সীমা খুশি হয়, এটাই তো চেয়েছিল সে। অতঃপর ইনায়াকে নিয়ে বাড়িতে ফেরে। যেহেতু কোনো কিছু লুকিয়ে লাভ নেই, তাই রায়হান খান, মান্নাত বেগম, ইহান সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলে সীমা। সবাই ড্রয়িং রুমে উপস্থিত হলে সীমা বলে, আপনাদের সবাইকে একটা জরুরি কথা জানাতে চাই। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। এই পরিবারে একটি নতুন সদস্য আসতে চলেছে। তুমি আমার ইহানের বাচ্চার মা হতেই পারো না। ইহান তো তোমাকে কোনোদিন স্পর্শ পর্যন্ত করেনি। তুমি কি ভেবেছো অন্য কারো বাচ্চা পেটে ধরে আমার ইহানের নামে দোষ চাপিয়ে দেবে? এটা হবে না। দেখেছো তো তুমি কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছো, যার চরিত্রের ঠিক নাই। আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে নিজের মেয়ের দিকে তাকান। প্রেগনেন্ট আমি নই, প্রেগনেন্ট আপনার মেয়ে। এদিকে সীমার কথায় যেন খান ভিলা ড্রয়িং রুম বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটে যায়। রায়হান খান কড়া দৃষ্টি নিক্ষেপ করে নিজের মেয়ের দিকে। রাগে ক্রোধে নিজের হাতের মুঠো শক্ত করে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে তাকে একের পর এক থাপ্পড় মারতে থাকেন। মান্নাত বেগম মাথায় হাত দিয়ে বসে পড়েন। নিজের মেয়ের এমন কুকীর্তির কথা জেনে তার মুখ একদম ছোট হয়ে গেছে। ইহানও ইনায়াকে বকাবকি করতে থাকে। রায়হান খান ইনায়াকে ছেড়ে মান্নাত বেগমের সামনে এসে বলেন, খুব তো বড় বড় কথা বলো। নিজের মেয়েকে এ কেমন শিক্ষা দিয়েছো? সি, আমার ভাবতে লজ্জা করছে।
এসব কথা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে আমার মান সম্মান পুরো ধুলোয় মিশে যাবে। এদিকে মান্নাত বেগম নিজের মেয়ের দিকে এগিয়ে যান। তাকে এলোপাথারি মারতে মারতে বলেন, শৈতান মেয়ে, এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। সত্যি করে বল, এই বাচ্চাটা কার? না হলে তোকে আমি আজই শেষ করে দিব। তোকে জন্ম দিয়ে যে পাপ করেছি, আজ তোকে মেরেই সেই পাপের প্রায়শ্চিত্ত করব। এটা আমার বয়ফ্রেন্ড জিসানের বাচ্চা। আমি ওকে খুব ভালোবাসতাম। ওর কাছে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোমরা আজকালকার মেয়েরা অনেকেই এই ভুলটা করো, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের সতীত্ব বিসর্জন দাও। কিন্তু এইটা কোনোভাবেই জাস্টিফাই করার মতো কাজ নয়। কাউকে ভালোবাসলে তার দেহ ছুঁতে চাওয়ার বাসনা পুরোই অপ্রাসঙ্গিক। বরং কাউকে যদি ভালোবাসা যায়, তার সম্মান হবে আমানতের মতো, যেটার খেয়ানত কোনোভাবেই করা যাবে না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নেই। যখন নিজের মেয়ের দিকে খেয়াল রাখার কথা ছিল আপনি তখন তো রাখেননি। এখন এভাবে নিজের মেয়ের ঘাড়ে পুরো দোষ চাপানোর মানে নেই। মা বাবা হিসাবে আপনাদের দায়িত্ব ছিল আপনার মেয়ে কখন কোথায় যাচ্ছে, কি করছে তার খেয়াল রাখা। তুমি আমাকে জ্ঞান দিও না। এখন এই মেয়ের জন্য আমার সমাজে মুখ দেখাতে পারবো না। এমন কিছুই হবে না, আমি সবকিছু ঠিক করে দেব। এদিকে জিশান নামের ছেলেটা সীমার বাবার অফিসে কাজ করে। সীমা তার বাবার সাহায্যে জিশানের সাথে যোগাযোগ করেছে। অতঃপর বিভিন্ন কায়দায় তাকে রাজি করিয়েছে ইনায়াকে বিয়ে করার জন্য। জিশান তাই আজ তার পরিবারকে নিয়ে এসেছে ইনায়াকে দেখার জন্য। দুই পরিবারের লোক মুখোমুখি হয়ে বসে আছে। রায়হান খান জিশানের বাবার সাথে বিয়ের ব্যাপারে আলাপ করছেন। মান্নাত বেগম ও জিশানের মা চাচিদের সাথে টুকটাক কথা বলছেন। দুই পরিবার থেকেই বিয়ের জন্য মত দেওয়া হয়। অতঃপর আগামী সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হয়। বিয়ের তারিখ ঠিক হতে ইনায়া সীমার কাছে যায়। তার দিকে কৃতজ্ঞতার সাথে তাকিয়ে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভাবি। আজ শুধুমাত্র তোমার জন্য আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। আমাকে ধন্যবাদ বলো না, আমি তোমার জন্য কিছু করিনি। যা করেছি তোমার বাচ্চাটার জন্য করেছি, কারণ আমি চাইনি তোমার কৃতকাজের জন্য এই নিষ্পাপ বাচ্চাটা কোনো শাস্তি পাক। তুমি অন্যায় করেছো এটা ঠিক, কিন্তু এই বাচ্চাটির তো কোনো অন্যায় নেই। আর হ্যাঁ, আমাকে ভাবি বলো না, আমার অস্বস্তি হয়। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি, যা হয়তো ক্ষমারও অযোগ্য। কিন্তু আমি আজকে মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এদিকে জিশান তার পরিবারকে নিয়ে বিদায় নেয়। সবাই চলে যাওয়ার পর মান্নাত বেগম সীমার কাছে আসে। সীমার হাত ধরে বলে, তুমি আমার অনেক বড় উপকার করলে। সত্যি মানুষ ঠিকই বলে, রূপ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। মানুষের মনটাই আসল। আপনি যে বুঝতে পেরেছেন সেটাই অনেক। কিন্তু আমি কিন্তু এত সহজে আপনি আমাকে যা যা অপমান করেছেন সেটা ভুলে যাব না। এতটা দয়ালু আমি নই। তবে আপনার কাছে অনুরোধ, আর কখনো গায়ের রং বা চেহারা নিয়ে কাউকে খোঁটা দিবেন না। এই দেখুন না, আমার গায়ের রং কালো, কিন্তু আমি কখনো এমন কোনো কাজ করিনি যার জন্য আমার বাবাকে অসম্মানিত হতে হয়েছে। বরং আমি ইঞ্জিনিয়ার হয়ে নিজের বাবার মুখ উজ্জ্বল করতে পেরেছি। অপরদিকে আপনার মেয়ে ইয়ানা, ও তো অনেক সুন্দরী, অনেক ফর্সা, অথচ দেখুন আপনার মুখমণ্ডল উজ্জ্বল তো করেইনি, বরং আরেকটু হলে আপনাদের মুখে কালো করে দিত। এই জন্যই কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করবেন না, চরিত্র দেখে বিচার করুন। এদিকে সীমা এই কথাগুলো বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মান্নাত বেগম তার শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ থেকে গড়িয়ে পড়া কয়েক বিন্দু অশ্রু লেপন করে বলে, আমি বুঝতে পেরেছি সবকিছু। আল্লাহ এতদিনে আমাকে সঠিক বুঝ দিয়েছে। আমি খাঁটি হিরে চিনতে ভুল করেছিলাম, কিন্তু এতদিন যখন আমি হিরের সন্ধান পেয়েছি তখন আত্মাকে হারাতে দেব না। তোমার থেকে ভালো মেয়ে যে আমি আর আমার ইহানের জন্য পাবো না সীমা। এদিকে সীমার ফোনে রাতে হঠাৎ একটি আননোন নাম্বার থেকে কল আসে। সীমা ফোনটা রিসিভ করে। বিপরীত দিক থেকে কোনো শব্দ না আসায় সে হ্যালো হ্যালো করতে থাকে, তবুও কোনো উত্তর আসে না। কয়েক সেকেন্ডের মধ্যে কল কেটে যায়। সীমার একটু খটকা লাগে বিষয়টা, তবে সে এটা নিয়ে মাথা ঘামায় না। সীমা নিজের একটি প্রজেক্টের কাজে লেগে পড়ে। রাত 12টার দিকে আচমকা ঘরে কারো আগমন টের পায় সীমা। চকিত হয়ে সামনে তাকাতে ইহানকে দেখতে পায়। এত রাতে ইহানকে নিজের রুমে দেখে অবাক হয় সীমা। জিজ্ঞেস করে, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? তোমাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। তোমার জন্যই আমাদের পরিবারের সম্মান নষ্ট হতে হতে বেঁচে গেল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি বরং নিজের মানসিকতা বদলান, তাহলে আমি খুশি হব। আপনার সুন্দরী বোনের এমন কাণ্ড দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সুন্দর হলেই কেউ ভালো হয় না, চরিত্র এবং মন সুন্দর হওয়াটাই বড় ব্যাপার। তুমি আমাদের উপকার করেছো তাই ধন্যবাদ দিতে এসেছি, তাই জন্য এটা ভেবে নিও না যে আমি তোমাকে বউ বলে মেনে নেব।
সেটা আমি কখনো আশা করিনি, আর না এখন করি। আমি শুধু এইটুকুই আশা করব আপনি নিজের মানসিকতা বদলান। আর আপনি আমাকে মেনে নেওয়ার কে? আমি নিজেই আপনাকে স্বামী হিসেবে কখনো মানব না। আপনার মতো নিচু মানসিকতার মানুষকে আমি স্বামী হিসেবে চাই না। ইহান সীমার দিকে রাগে দৃষ্টি প্রেক্ষাপটে করে গটগট করে রুম থেকে চলে যায়। সীমা পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। মান্নাত বেগম এতক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি তো ইহানকে পাঠিয়েছিলেন সীমার সাথে কথা বলার জন্য। ভেবেছিলেন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। এদিকে সীমা সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে অতঃপর নিজের প্রজেক্টের কাজে লেগে পড়ে। মনোযোগ সহকারে সে নিজের কাজটা করছিল। এমন সময় মান্নাত বেগমের আগমন ঘটে তার রুমে। মান্নাত বেগম দরজার বাইরে দাঁড়িয়ে সীমাকে জিজ্ঞেস করেন, ভেতরে আসবো? হ্যাঁ আসুন, আপনাদেরই তো বাড়ি। আমি তো এখানে কয়েকদিনের অতিথি মাত্র। এভাবে বলো না, তোমার যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। যাই হোক, আমার একটা কথা বলার ছিল। জি বলুন। তুমি এই রুমে কেন আছো? দেখো আইনত এখনো তো ইহানের সাথে তোমার ডিভোর্স হয়ে যায়নি, তাই তোমাদের তো উচিত একসাথে একই রুমে থাকা। এর ফলে সম্পর্কের উন্নতি হবে। আপনার ছেলের সাথে কোনো সম্পর্কের উন্নতি করার ইচ্ছা আমার নেই। তার মতো নিচু মানসিকতার লোকের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তুমি ভুল ভাবছো। আমার ছেলে এতটাও খারাপ নয়। একবার শুধু ইহানের জায়গায় নিজেকে বসিয়ে দেখো। তোমাকে যদি তোমার বাবা এভাবে মতের বিরুদ্ধে গিয়ে তোমার অপছন্দের কারোর সাথে বিয়ে দিত, তাহলে কি তুমি মেনে নিতে পারতে? এখানে কি ইহানের কোনো দোষ আছে? হ্যাঁ সত্যি, এখানে ইহানের কোনো দোষ নেই। আমি যদি দেখতে এমন কালো না হয়ে অপরূপ সুন্দরী হতাম, তাহলে মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে হলেও উনি ঠিকই আমায় বিয়ে করতেন এবং মেনে নিতেন। ওই যে কথায় কথায় সবাই বলে না, ফেস ডাজন্ট ম্যাটার, এটা একটা ভুয়া কথা। ফেস ম্যাটার করে। পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো সৌন্দর্যের পূজারী, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বটেই। একটা পুরুষ মানুষ যেমনই হোক, তার নিজের জন্য সুন্দরী একটা বউ চাই। নিজের হাজার খুঁত থাকলেও নিজের স্ত্রী হিসেবে চায় ঐশ্বরিয়াকে। সেখানে আপনার ছেলে এত সুদর্শন দেখতে, সে তো নিজের জন্য সুন্দরী মেয়ে চাইবেই। তাই তো আমি আপনার ছেলের জীবন থেকে চলে যেতে চাইছি। মানুষের মন মানসিকতা তো বদলাতে পারে সীমা। তুমি পারবে না আমার ছেলেটাকে বদলাতে? আমি এর কোনো প্রয়োজন মনে করছি না। যে বোঝার সে নিজে থেকেই বোঝে, আর যে না বোঝার সে বুঝেও বোঝা যায় না। এদিকে মান্নাত বেগম বুঝতে পারে সীমার মনোভাব, তাই তিনি আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে সীমার রুম থেকে বেরিয়ে আসেন। সীমা নিজের একটি প্রজেক্টের কাজে একটি স্থান পরিদর্শনে এসেছেন। মূলত একটা পুরাতন ব্রিজ মেরামত করে নতুনভাবে তৈরি করার কাজ এসে পড়েছে সীমার কাঁধে। সীমা সেটা নিয়ে আলোচনা করছিল। এমন সময় কেউ একজন সীমার সামনে এসে দাঁড়ায়। তার পরনে জিন্স এবং স্কার্ট, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস পরা। সীমা সে মেয়েটিকে ঠিক চিনতে পারে না, কিন্তু তার প্রতি গভীর টান অনুভব হয়। সীমা দলের একজন লোক মেয়েটির সাথে সীমার পরিচয় করে দিয়ে বলে, উনি আমাদের এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। উনি ব্রিটেনের একজন নামকরা ইঞ্জিনিয়ার। ওনার নাম। এদিকে পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই সীমা ডাক পড়ে। সীমা অন্যদিকে চলে যায়। অন্য মেয়েটি সীমার দিকে তাকিয়ে থাকে অপলক। সীমা একটি জায়গায় দাঁড়িয়েছিল। আশপাশ থেকে বিভিন্ন ভারী মালামাল বহন করা হচ্ছিল। সীমা সবকিছু তদারকিও করছিল। আচমকা একটা ভারী ইট সীমার মাথার উপর পড়তে যাচ্ছিল। সেই সময় কোথা থেকে যেন মাস্ক সানগ্লাস পরিহিত মেয়েটি দেবদূতের মতো হাজির হয়। সীমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয় মেয়েটি। কয়েকজন মানুষ ছুটে আসে। মেয়েটি সীমাকে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? এদিকে সীমার কাছে মেয়েটির গলা খুব চেনা লাগছিল। শুধু তাই নয়, মেয়েটিকেও তারা আপন আপন লাগছিল। কেন জানি মেয়েটির মুখ দেখার অদ্ভুত বাসনা জাগে সীমার মনে। সীমা মেয়েটির উদ্দেশ্যে বলে, আই এম ফাইন, থ্যাঙ্কস ফর সেভিং মি। এদিকে মেয়েটি যেন নিশ্চিত হয়, অতঃপর চলে যায় নিজের মতো। সীমা সেই মেয়েটি যাওয়ার পানেই তাকিয়ে থাকে। সীমা বাড়িতে ফেরার পর দেখা দেয় নতুন সমস্যা। মান্নাত বেগম ইহানকে বলে সীমাকে নিয়ে ইনায়ের বিয়ের শপিং করতে যেতে। সীমা ও ইহান কেউই রাজি হয় না একসাথে যাওয়ার জন্য, কিন্তু মান্নাত বেগম জেদ ধরে বসেন থাকেন যে তাদেরকে একসাথে শপিং করতে যেতেই হবে। অগত্যা তার জেদের কাছে হার মেনে ইহান রাজি হয়। সীমাও ভদ্রতার খাতিরে রাজি হয়। সীমা, ইহান ও ইনায় একসাথে শপিং করতে বেরিয়ে যায়। গাড়িতে ওঠার সময়ও বিপত্তি বাধে। সীমা ইনায়ের সাথে গাড়ির পেছনে সিটে বসে। ইনায়কে মান্নাত বেগম বলেই দিয়েছে যে করে হোক সীমা ও ইহান যাতে পুরো রাস্তা একসাথে বসে যায়। সেই কারণে ইনায় সীমাকে বলে, ভাবি, আমার এভাবে যেতে প্রবলেম হচ্ছে, তুমি একটু সামনে যাবে প্লিজ? কি প্রবলেম? শ্বাস নিতে সমস্যা। এদিকে সীমা একবার ইহানের দিকে তাকায়। ইহান সামনে আসার সংকেত দিতেই সামনে এগিয়ে বসে সীমা। ইহান গাড়ি চালাতে শুরু করেন। শপিং মলে পৌঁছে সবার শপিংয়ে মনোযোগ দেয়। মূলত ইনায়ার বিয়ের জন্য শপিংয়ে আসার কারণে সবাই সেদিকটাই দেখছিল। এদিকে ইনায়া মনে করে মান্নাত বেগম তাকে কি বলেছিল। তিনি বলেছিলেন,
সোনিয়ানা, তুই একটা ব্যাপার ভালোভাবে খেয়াল রাখবি। সীমা ও ইহান যেন একসাথে বেশি বেশি সময় কাটায়, এতে ওদের সম্প্রতি স্বাভাবিক হবে। এদিকে মায়ের আদেশ মতো কাজ করতে থাকে ইনা, তাই সে এক পর্যায়ে ইহানের কাছে গিয়ে চুপি চুপি বলেন, ভাইয়া তুমি তো শুধু আমার জন্য লেহেঙ্গা দেখছো, ভাবির জন্য কিছু একটা কেনো। সে তো এসেছে আমাদের সাথে, তাকেও তো কিছু কিনে নিয়ে দেওয়া উচিত। এদিকে ইহানের কাছে ইনার কথাটা যুক্তিযুক্ত লাগে। সত্যি তো, সীমা যখন তাদের সাথে এসেছে তখন সীমাকে কিছু কিনে দেওয়া দরকার। ইহান পুরো শপিং মল ঘুরে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি পছন্দ করে সীমার জন্য। সীমা একজন সেলসম্যানকে বলে শাড়িটা প্যাক করে নেয়। সব কেনাকাটা শেষ হলে তারা শপিং মল থেকে বেরিয়ে আসে। অতঃপর শপিং মলের বাইরে এসে ইহান সীমার হাতে শাড়িটা তুলে দেয়। সীমা তো বিশাল অবাক হয়ে যায় ইহানের এই কাণ্ডে, জিজ্ঞেস করে, কি এটা? শাড়ি আপনার জন্য, দেখুন তো পছন্দ হয় কিনা। এদিকে সীমার অবাক হওয়ার মাত্রা বৃদ্ধি পায়। শাড়িটা বের করে দেখে সত্যি অনেক সুন্দর। ইহানকে ধন্যবাদ জানিয়ে বলে, শাড়িটা আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। এদিকে ইহানের গাড়িটা শপিং মলের বিপরীত দিকে একটি পার্কিং লটে পার্ক করা ছিল। ইহান গাড়িটা আনার জন্য রাস্তা পারাপার হতে যাচ্ছিল। এমন সময় একটি গাড়ি দ্রুত বেগে তার দিকে যাচ্ছিল। সীমার নজরে আসে ব্যাপারটা। সীমা আর কালক্ষেপণ না করে ছুটে যায় ইহানকে বাঁচানোর জন্য। ইহানকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। সীমা গাড়ির সামনে পড়ে যায়। মুহূর্তে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সে। এদিকে সীমা রাস্তায় লুটিয়ে পড়ার পর ইহান কিছু সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। অতঃপর ব্যাপারটা বুঝতে পারা মাত্রই চিৎকার দিয়ে এগিয়ে আসে সীমার দিকে। ইতিমধ্যে রাস্তায় অনেকেই জমা হয়ে গেছে। ইনায়া ও সীমা এই অবস্থায় দেখে ভীত হয়ে গেছে। ইহান আর সময় নষ্ট না করে দ্রুত সীমাকে কোলে তুলে নেয়। নিজের গাড়িতে করে সীমাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়াও যায় তার সাথে। হাসপাতালে পৌঁছে গাড়ি থামিয়ে ইহান হন্তদন্ত হয়ে সীমাকে নিয়ে ছুটে ভেতরে যায়। সীমাকে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। সীমার অবস্থার কথা ইনায়া ফোন করে বাড়িতে জানায়। মান্নাত বেগম, রায়হান খান কিছু সময়ের ব্যবধানে হাসপাতালে চলে আসে। সীমা কোথায়? ওর অবস্থা এখন কেমন? অবস্থা বেশি ভালো না, ভাবির অনেক ব্লাড লস হয়েছে, ডক্টর বলেছে লাইফ রিস্ক আছে। অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? ভাইয়া পার্কিং লট থেকে গাড়ি আনার জন্য যাচ্ছিল, এমন সময় একটা গাড়ি ভাইয়ের দিকে এগিয়ে আসছিল। আর কেউ সেটা না দেখলেও ভাবির নজরে আসে ব্যাপারটা। ভাবি ভাইয়াকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং ভাইয়াকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়। ইতিমধ্যে সীমার বাবা সাজ্জাদ চৌধুরী হাসপাতালে এসে উপস্থিত হন। নিজের মেয়ের এই অবস্থার কথা শুনে তিনি অনেক জরুরি একটা মিটিং ফেলে চলে এসেছেন। হাসপাতালে এসে সাজ্জাদ চৌধুরী রায়হান খানের কাছে জানতে চান, আমার সীমা কোথায়? ও কেমন আছে? তুই শান্ত হ, সীমার চিকিৎসা চলছে, ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তুই আমাকে শান্ত হতে বলেছিস রায়হান? আমার মেয়ের এই অবস্থা আর আমি শান্ত থাকবো? শুনে রাখ, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। তোদের জন্য আমার মেয়েটার জীবন শেষ হয়ে যেতে বসেছে। এদিকে রায়হান খান আর বলার মতো কিছু খুঁজে পান না, কারণ এখন সাজ্জাদ চৌধুরী ডেকে আছেন। তাই তাকে কোনো বুঝিয়ে লাভ নেই, এতে হিতে বিপরীত হতে পারে। এর মধ্যে ডাক্তার এসে বলেন, পেশেন্টের বাড়ির লোক কে কে আছেন? ওনার অবস্থা অবনতি ঘটেছে, অনেক বেশি ব্লাড লস হয়েছে, তাই ইমিডিয়েটলি রক্ত লাগবে। ওনার রক্তের গ্রুপও নেগেটিভ, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন। ইহান ব্লাড ব্যাংকে যোগাযোগ করে, নিজের অনেক বন্ধুর সাথেও যোগাযোগ করে, কিন্তু কারো রক্ত ও নেগেটিভ নয়। এই রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না। সাজ্জাদ চৌধুরী বলেন, আমার স্ত্রীর রক্ত ও নেগেটিভ ছিল, কিন্তু আমার রক্তের গ্রুপ আলাদা। সবাই এ নিয়ে খুব টেনশনে ছিল। ইহান অনেক কষ্টে যখন ও নেগেটিভ রক্তের সন্তান পায়, তখন ডাক্তার বলে, আমরা ইতিমধ্যে রক্ত পেয়ে গেছি। কোথা থেকে রক্ত পেলেন আপনি? আমাদের মধ্যে কেউ তো রক্ত এখনো জোগাড় করতে পারিনি। একটি মেয়ে রক্ত দিয়েছে। কে সেই মেয়ে যে আমাদের এত বড় উপকার করলো? তাকে আমার সামনে নিয়ে আসুন। আমার মেয়ের জীবন বাঁচিয়েছে সে, তার কাছ থেকে আমার কৃতজ্ঞতার শেষ নেই। মেয়েটি তার পরিচয় জানায়নি, তবে সে একজন মাস্ক পরিহিত ছিল। মেয়েটি কোথায় এখন? সেটা তো আমি বলতে পারছি না, কারণ ব্লাড দিয়ে মেয়েটি চলে গেছে। মেয়েটি যে করে হোক, আমি নিজের অভ্যন্তরে অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ তো জানানোই উচিত। আর যদি মেয়েটা সঠিক সময় এসে রক্ত না দিত, তাহলে তো আপনাদের পেশেন্টকে কোনোভাবেই বাঁচানো যেত না। আমি আল্লাহর কাছে মেয়েটির জন্য দোয়া করব, যেন অনেক সুখী হয়। এদিকে একটু দূরে দাঁড়িয়ে মাস্ক পরিহিত সামিহা কথাগুলো শুনে নিজের চোখের জল মুছছিল। কিছুদিন আগে বাংলাদেশে এসেছে সে। গোপন থেকে নিজের পরিবারের খোঁজ নিয়েছে। সে জানতে পেরেছে যে তার বাবা এবং তার একটি যমজ বোনও আছে। কাকতালীয়ভাবে সামিহা সেই প্রজেক্টের জন্য বাংলাদেশে এসেছিল। সীমাও সেখানে কাজ করে। সেখানে সীমাকে প্রথমবার দেখে চিনতে পারে সামিহা, কারণ তাদের গায়ের রং ভিন্ন হলেও চেহারা একই।
আজ যখন সীমার অ্যাক্সিডেন্টের খবর তার কানে আসে তখনই সে ছুটে আসে। অতঃপর সামিহা নিজের রক্ত দিয়ে সীমার জীবন বাঁচায়। সামিহা দূর থেকে সাজ্জাদ চৌধুরীর উদ্দেশ্যে বলে, তুমি আমার জন্য দোয়া করবে বলছো, অথচই আমাকে নিজে থেকে দূর করে দিয়েছিলে। নিজের আসল পরিবার থেকে দূরে থেকেছি এতদিন, ভেবেছিলাম তোমাদের কাছে থাকবো, কিন্তু পরে যখন জানলাম তুমি আমাকে আমাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করো, তখন আমি সিদ্ধান্ত বদলে ফেললাম। আমি থাকবো না তোমাদের সাথে, দূরে থেকেই তোমাদের দেখবো। এদিকে সামিহা চলে যায় সেখান থেকে নিজের গন্তব্যের দিকে। দীর্ঘ একদিন পর সীমার জ্ঞান ফিরে, তবে সে অনেক বেশি দুর্বল ছিল। ডাক্তার বলে দিয়েছে আশঙ্কামুক্ত হলেও সীমা সুস্থ হতে অনেক বেশি সময় লাগবে। সীমা সুস্থ হওয়ার কথা শুনে এক এক করে সবাই এসে তার সাথে দেখা করে গেছে, আসেনি শুধু ইহান। সীমা ভেবে পায় না ইহানের না আসার কারণ কি। এসব ভেবে দীর্ঘ শ্বাস ফেলে সীমা। অন্যদিকে ইহানের ভাবনা ভিন্ন। সে লজ্জায় সীমার সামনে যেতে পারছিল না। মেয়েটাকে তো কম অপমান করেনি ইহান, অথচ সেই সীমা ইহানের জন্য নিজের জীবন বাজি রেখেছিল। মান্নাত বেগম ইহানের কাছে এসে তাকে সীমার কাছে যেতে বলে। ইহান তখন বলে, আমি পারবো না, সীমার সামনে যেতে পারবো না, আমার গিল্টি ফিল হচ্ছে। মান্নাত বেগম ইহানের কোনো কথা শুনলেন না। তিনি এক প্রকার জোর করে ইহানকে সীমার কেবিনে পাঠিয়ে দেন। অবশেষে ইহানকে নিজের কেবিনে আসতে দেখে সীমার সকল ভাবনার রীতি ঘটে। ঠিক আছো তো তুমি? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমার জানা নেই। শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য তুমি নিজের লাইফ রিস্কে ফেলেছিলে। তোমার কাছে আমি চিরকাল গ্রেটফুল থাকবো। এই উপকারের বিনিময়ে কিন্তু আপনাকে জোরপূর্বক নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি মেনে নিতে হবে না। আমি জানি আপনি কখনো মন থেকে আমায় মানবেন না। সত্যি বলতে আমি কখনো সেটা আশাও করিনি। বাই দ্য ওয়ে, অনেক রাত হয়েছে, আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে নিজের বাড়িতে ফিরে যান। আজ থেকে আমি চিরকালের মতো আপনাকে মুক্তি দিলাম। আমি আর আপনাদের বাড়িতে ফিরবো না, এখান থেকে সরাসরি আব্বুর সাথে আমাদের বাড়িতে ফিরবো। ইহানের বুকটা কেন জানি না ছ্যাত করে ওঠে সীমার কথা শুনে। এতদিন তো সে এইটাই চাইছিল, কিন্তু এখন সীমা তার থেকে দূরে যাবে এ কথাটা শুনেই তার কেন জানে কষ্ট হচ্ছে। হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে কথাটা। এদিকে সীমা সুস্থ হওয়ার পর তার নিজের বাড়িতে এসেছেন। রায়হান খান, মান্নাত বেগম, ইনায়া তাকে অনেক অনুরোধ করেছিল ওই বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সীমা তাদের অনুরোধ রাখতে পারেনি। নিজের মতো করে চলে এসেছে এই বাড়িতে। বর্তমানে বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে সীমা। গরম কফির কাপে চুমুক দিয়ে ইহানের কথা ভাবছে। সবাই তাকে ওই বাড়িতে ফিরে যেতে বললেও ইহান একবারও তাকে বলেনি। হয়তো সে চায় না সীমা আর ওই বাড়িতে ফিরুক। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সীমা। নিজেই নিজেকে বলে, ইহান তো কখনো আমাকে চাইনি, তার তো নিজের জন্য একটা ডানা কাটা পরিচয়। থাক না, আমি আর তার কথা ভাববো না। আল্লাহ যেন ইহানের ইচ্ছাটাই পূরণ করে, তাকে তার মনের মতো মেয়ের সাথেই যেন মিলিয়ে দেয়। এদিকে ইহানের অবস্থা অনেকটা সীমার মতো। সেও নিজের রুমে শুয়ে শুয়ে সীমার কথা ভাবছে। শুরু থেকে সীমার সাথে করা সব অন্যায় অপমানের কথা, অথচ এত কিছু করার পরও সীমা তার জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখেছিল। ইহান ভাবে সে সীমার যোগ্য নয়, সীমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারেনি। কিন্তু তবু সীমার অনুপস্থিতি তার গুরুত্ব বুঝতে পারছে। আসলে কোনো কিছু আমাদের সাথে থাকলে আমরা তার গুরুত্ব বুঝতে পারি না। যতই সে দূরে চলে যাক তখনই তার গুরুত্ব বুঝতে পারি। ইহানের সাথেও সেটাই হচ্ছে। যখন সীমা তার কাছে ছিল তখন সীমাকে বুঝতে পারেনি কিংবা বুঝতে চায়নি, তাকে অবজ্ঞা করে গেছে। এখন যখন সীমা তার কাছে নেই তখন সীমার কথা ভাবছে। সীমার স্মৃতিগুলো তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কষ্ট দিচ্ছে প্রচুর। ইহান নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলে, কেন এত ভাবছি আমি সীমার কথা? তাকে নিয়ে ভাবনা তো আমার হৃদয়ে আসার কথা না। কেন এত কষ্ট হচ্ছে আমার? তাহলে কি? হ্যাঁ, তুই ঠিকই ভেবেছিস। তোর হৃদয় জুড়ে সীমা রয়েছে, তাই তোর এত কষ্ট হচ্ছে সীমার জন্য। নিজের হৃদয়ের কথা তুই বোঝার চেষ্টা কর। তোর মন কি চাই সেটা বোঝ ইহান। এখনো সময় আছে, তোদের ডিভোর্স হয়নি এখনো। তাই সময় থাকতে মেয়েটাকে ফিরিয়ে আন, না হলে পরে আজীবন পস্তাতে হবে তোকে। মিলিয়ে নিস আমার কথা। এমন কিছুই নয় আম্মু, তুমি ভুল ভাবছো। আমি সীমাকে ভালোবাসি না। আমি তোর মা, তোকে 10 মাস পেটে ধরেছি, তাই আমি জানি তোর মনোভাব। এদিকে সীমা নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। তার সামনে তার বাবা বসে নিউজ পেপারস পড়ছে। সীমা আচমকা তার বাবা সাজ্জাদ চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, তুমি কি মনে করো আব্বু একটা সদ্যজাত শিশু তার মায়ের মৃত্যুর কারণ হতে পারে? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কিছু কিছু প্রশ্নের কাছে বিবেক হেরে যায় এবং আবেগ জিতে যায়। আবেগকে তো জিততে দিলে চলবে না আব্বু, বিবেক দিয়ে ভাবতে শেখো। আম্মুর মৃত্যুর জন্য তুমি আমার যমজ বোনকে দায় দিতে পারো না। আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, তাই না? তোমার যুক্তি মতে যদি আমার বোন আম্মুর মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকে, তাহলে আমিও তো সমানভাবেই দায়ী,
তাহলে আমাকে নিজে এত আদর করে বড় করলে কেন? আর আমার বোন কোথায় আছে, কেমন আছে, তার কোনো খোঁজ পর্যন্ত নিলে না। এটা তোমার অন্যায় আব্বু। তোমাকে বুঝতে হবে আমরা দুজনেই তোমার সন্তান। আজ যদি আম্মু বেঁচে থাকতো তাহলে কি করতে তুমি? আচ্ছা, আম্মুর সামনে কি কখনো তুমি দাঁড়াতে পারবে? আম্মু যদি পরকালে তোমায় জিজ্ঞেস করে তার এক মেয়ের প্রতি তুমি কেন এত অবহেলা করলে, তখন তুমি কি জবাব দিবে? উত্তর দাও আব্বু। তোর শরীর খারাপ, তুই বিশ্রাম নে। আর কতদিন এইভাবে তুমি পালিয়ে বেড়াবে বাবা? এবার সময় হয়ে গেছে তোমার সাথে তার মুখোমুখি হওয়ার। আমাকে এড়িয়ে যেতে পারলেও সে যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি কিভাবে তাকে এড়িয়ে যাবে সেটা দেখবো। এদিকে সামিয়া প্রবেশ করলো চৌধুরীর বাড়িতে। এই বাড়িতে প্রবেশ করা মাত্রই কেমন আপন আপন অনুভূতি হতে লাগলো। এটাই যে তার নিজের বাড়ি, যেখানে তার বাবা আর বোন রয়েছে। সামিহা ড্রয়িং রুমে উপস্থিত হতেই সীমার সম্মুখীন হয়। সীমাও সামিহাকে দেখতে পায়। দুই বোন একে অপরকে দেখে চিনতে পারে। আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে একে অপরকে। সীমা সামিয়াকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বোন, তুই আমাকে একবার না দুইবার বাঁচিয়েছিস। কি ভেবেছিলি এইভাবে লুকিয়েই থাকবি সব সময় আর আমি তোর খোঁজ পাবো না? ভুল ভেবেছিস তুই। প্রথমবার তোকে দেখে আমি তোর প্রতি একটা টান অনুভব করি। পরে যখন ডাক্তারের কাছে যে আমার রক্ত দিয়েছে তার বর্ণনা শুনি, তখনই শিওর হয়ে যায় যে তুই সেই মেয়ে, আর তোর সাথে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক আছে। পরে আমাদের প্রজেক্ট হেডের সাথে যোগাযোগ করে তোর নাম, পরিচয় এবং ছবি দেখে বুঝতে পারি তুই আমার সেই যমজ বোন, যার সম্পর্কে এতদিন আমি অবগত ছিলাম না। আমিও এতদিন তোমাদের ব্যাপারে কিছুই জানতাম না। নিজেকে আমি মামা মামির সন্তান ভাবতাম। কিছুদিন আগে আমি সব সত্য জানতে পারি, তারপরে দেশে আসে সিদ্ধান্ত নেই। দেশে এসে এভাবে লুকিয়ে বেড়াচ্ছিলি কেন রে? আজ যদি আমি তোকে ফোন করে না ডাকতাম তাহলে তো তুই আসতিই না। আমি ভয়ে ছিলাম যে তোরা যদি আমার আবার দূরে ঠেলে দিস। এত বছর পর যখন তোকে ফিরে পেয়েছি তখন আর তোকে দূরে ঠেলে দেব না। আব্বু তোকে মেয়ে বলে মেনে নিবে, দেখিনিস। এমন সময় ড্রয়িং রুমে সাজ্জাদ চৌধুরীর আগমন ঘটে। সীমা ও সামিয়াকে একসাথে দেখে তিনি হতবাক হয়ে যান। ইহান অফিস থেকে বাড়িতে ফিরে দেখতে পায় বাড়িতে অনেক সাজসজ্জা চলছে। ইহান তার মা মান্নাত বেগমের কাছে জানতে চায়, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? কেন ভুলে গেলি তোর বোনের বিয়ের কথা? ও হ্যাঁ, আরেকটা কথা, ইনানার সাথে এবার তোরও বিয়ে দিয়ে দিব। আমার বিয়ে মানে এসব তুমি কি বলছো আম্মু? ঠিকই বলছি। দেখ, তুই তো সীমাকে পছন্দ করিস না, আর সীমাও এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাই আমি ভাবলাম এবার তোর বিয়ে দেই। নেহার মার সাথে কথা বলেছি, তাদের কোনো প্রবলেম নেই, তাই বিয়েটা হয়ে যাক। কাল ইনায়া ও জিসানের সাথে তোর এবং নেহারও বিয়ে হবে। আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তুই তো সীমাকে বউ হিসাবে মানিস না, তাহলে বিয়েটা করে নিতে তোর প্রবলেম কোথায়? আমার আর সীমার তো এখনো ডিভোর্স হয়নি, তাহলে আমি দ্বিতীয় বিয়ে কিভাবে করব? এই নিয়ে কোনো চিন্তা করিস না। আমি সীমাকে বলবো ও দ্বিতীয় বিয়েতে অনুমতি পত্রে সই করে দিবে, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। এভাবে হয় না আম্মু, আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না? তাহলে কি তুই সীমাকে ভালোবাসিস? এদিকে ইহান কোনো উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মান্নাত বেগম পান চিবোতে চিবোতে বলেন, আমি তোর মা ইহান, তোকে আমি জন্ম দিয়েছি, তাই তোকে কিভাবে কাবু করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। এবার দেখ আমি কি বুদ্ধি করেছি। তোর মুখ দিয়ে আমি স্বীকার করিয়েই ছাড়বো যে তুই সীমাকে ভালোবাসিস। তারপর তুই নিজে সীমাকে এই বাড়িতে ফিরিয়ে আনবি, তাহলেই আমি শান্তি পাবো। কিন্তু আম্মু, যদি আমাদের পরিকল্পনা মাফিক সবকিছু না হয়, ভাইয়া যদি নেহা আপুকেই বিয়ে করে নেয়, তাহলে কি হবে? সেটা ইহান করতে পারবে না। আমি ওর মা, ওর চোখ দেখে ওর অনুভূতি বুঝতে পারি আমি। ওর চোখে সীমার জন্য অনুভূতি স্পষ্ট দেখেছি আমি। তুই দেখিস ও কিছুতেই নেহাকে বিয়ে করতে পারবে না, আর যদি চাই তাও পারবে না, কারণ নেহার বয়ফ্রেন্ড আছে। আজ নেহার সাথে ওর বয়ফ্রেন্ডের বিয়ে হবে। এদিকে ইহান নিজের রুমে এসে সীমার কথায় ভাবছিল। ইহান সীমাকে কিছুতেই যেন ভুলতে পারছে না, না চাইতেও সীমার কথাই তার মনে আসছে বারংবার। এই রকম পরিস্থিতিতে সীমাকে ছেড়ে সে কিভাবে থাকবে? অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? ইহান নিজের প্রশ্নগুলোর কোনো উত্তর পায় না। সামিয়াকে নিয়ে সাজ্জাদ চৌধুরীর সম্মুখীন হলো সীমা। সাজ্জাদ চৌধুরীর হাতে সামিয়ার হাত দিয়ে বলল, ও আমার বোন আব্বু, নিজের মেয়ে যাকে তুমি এতদিন দূরে ঠেলে রেখেছিলে, আজ ও এসেছে আমাদের কাছে। আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, প্লিজ ওকে আর দূরে ঠেলে দিও না। এবার ওকে আপন করে নাও না আব্বু। এটা অনেক আশা নিয়ে এসেছে, আশা করছি তুমি ওকে ফিরিয়ে। এদিকে সীমার কথা শেষ হওয়ার আগে সাজ্জাদ চৌধুরী সামিয়াকে বুকে টেনে নেন। সামিয়াকে জড়িয়ে ক্রন্দনরত অবস্থায় বলেন, তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই মা।
তবুও তোর এই অপরাধী বাবা তোর কাছে ক্ষমা চাইছে, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বিনা অপরাধে তোকে এতদিন দূরে ঠেলে রেখেছিলাম, বিনা অপরাধে তুই এত শাস্তি ভোগ করলি। আমি এজন্যই তোমাকে কখনোই ক্ষমা করব না। তোমার জন্য আমি এতদিন নিজের পরিবার থেকে দূরে ছিলাম। আচ্ছা ড্যাড, তুমি বলো আমার কি দোষ ছিল? মায়ের মৃত্যুর জন্য কিভাবে আমি দায়ী হই? আমি তো একটা নিষ্পাপ মাসুম বাচ্চা ছিলাম। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দিতে হয় বোন। আমি জানি তুই তোর হারানো শৈশব, হারিয়ে যাওয়া সময়গুলো আর কখনো ফেরত পাবি না, কিন্তু এখান থেকে তো আমরা সব কিছু নতুনভাবে শুরু করতে পারি, তাই না? কি দরকার রাগ পুষে রাখার? চল না এখন আমরা সবাই মিলে একটা সুখী পরিবার গঠন করি। এদিকে 3 বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আজ যেন সম্পূর্ণ হলো একটি পরিবার। সামিয়া ও সীমা একই রুমে বসেছিল। সামিহা সীমার কাছ থেকে তার ইহানের ব্যাপারে সবকিছু শুনল। সব শুনে তার রাগ হলো ইহানের উপর। সামিহা বলল, কেমন মানুষ ইহান, যে রূপ দিয়ে মানুষকে বিবেচনা করো? বাদ দে সেসব কথা। উনি ওনার মতো সুখী হন। আজ ওনার পছন্দ মতো মেয়ের সাথে ওনার বিয়ে হওয়ার কথা। আশা করব এবার তুই সুখী হবেন। এদিকে ইনায়া ও জিশানের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। অতঃপর নেহা ও ইহানের বিয়ের বন্দোবস্ত করা হলো। নেহা বিয়ের আসরে আসার কিছুক্ষণ পর ইহান এসে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কেন পারবে না তুমি এই বিয়ে করতে? কারণ আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে সীমাকে ভালোবাসি। আমার হৃদয় জুড়ে একজনই রয়েছে, সে হলো সীমা। তাই অন্য কাউকে বিয়ে করা আমার কাছে সম্ভব নয়। বাহ, এইটাই তো শুনতে চেয়েছিলাম তোর মুখ থেকে। যাক, শেষ পর্যন্ত তুই নিজের মনের কথা বুঝতে পারলি। আমার পরিকল্পনা সফল। এখন চার দেরি করিস না, আমার বাড়ির বউকে বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে আয়। এদিকে ইহান সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। অতঃপর নেহার সাথে তার বয়ফ্রেন্ডের বিয়েটা হয়ে যায়। সবকিছু ভালোই ভালো মিটে যাওয়ার পর মান্নাত বেগম ভাবতে থাকেন, সীমা আর ইহান এক হলেই এখন সবকিছু ভালোই ভালোই মিটে যাবে। এদিকে ইহান সীমার বাড়িতে চলে আসে। আজ যখন সে নিজের মনের কথা বুঝতে পেরেছে তখন আর সীমার থেকে দূরে থাকতে চায় না। আজ সীমাকে নিয়েই বাড়িতে ফিরবে বলে শপথ নিয়েছে ইহান। সে অনুযায়ী ইহান বাড়িতে এসে সাজ্জাদ চৌধুরীর মুখোমুখি হন। সাজ্জাদ চৌধুরী ইহানকে দেখে মোটেও খুশি হন না। তিনি ইহানকে উদ্দেশ্য করে বলেন, কি এসেছে তুমি এখানে? কি চাই তোমার? সীমা কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। আমার মেয়ের সাথে কেন দেখা করতে চাও? ওকে কি যথেষ্ট কষ্ট দেওয়া হয়নি তোমার? আরো কষ্ট দেওয়ার ধান্দা আছে? ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্লিজ এভাবে বলবেন না, আমার সীমার সাথে দেখা করা অনেক বেশি প্রয়োজন। এদিকে সাজ্জাদ চৌধুরী ইহানকে কিছুতে মত দেন না। এমন সময় সামিহার আগমন ঘটে সেখানে। সামিহা সাজ্জাদ চৌধুরীকে জিজ্ঞেস করে, কে এসেছে ড্যাড? এদিকে ইহান সামিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তার চেহারা একদম সীমার মতো, কিন্তু গায়ের রংটা ফর্সা। ইহান সামিহার দিকে তাকিয়েছিল। সামিহা বেশ লজ্জিত বোধ করে বলে, আমার দিকে এভাবে কি দেখছেন? কে আপনি? আপনার সাথে সীমার চেহারার এত মিল কেন? আমি সামিহা সীমার যমজ বোন। এদিকে ইহান এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে। এর মধ্যে সীমারও আগমন ঘটে। সীমা এসে ইহানকে দেখে মোটেও কিছু হয় না। সীমা বলে, আপনি কেন এসেছেন এখানে? আপনার তো আজ বিয়ের হওয়ার কথা। যান আপনার বউয়ের কাছে যান। আমার বউয়ের কাছেই তো এসেছি, তুমি তো আমার একমাত্র বউ। আমি জানি না আপনার উদ্দেশ্য কি। আপনি কি চান স্পষ্ট করে বলুন। তুমি আমার সাথে ফিরে চলো, আমরা সবকিছু ভুলে আবার নতুনভাবে শুরু করব। আমাকে কি আপনি পুতুল ভেবেছেন নাকি? যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাকে নিয়ে খেলবেন। আমার কাছে সবার আগে আমার আত্মসম্মান। আপনি আমাকে যে অপমান করেছেন সেটা আমি এত সহজে ভুলবো না। আর আপনার কাছে ফেরত তো কোনো প্রশ্নেই ওঠে না। এদিকে ইহানের শত অনুরোধ করার পরেও সীমা নিজের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। সীমা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ইহানের কাছে ফিরতে চায় না। ইহান এক পর্যায়ে সীমাকে বলে, আমি নিজের ভুল বোঝার পরেও তুমি আমায় ক্ষমা করলে না, কিন্তু আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমার পুরো হৃদয় জুড়ে তুমি আছো, শুধু তুমি। আমি তোমাকে নিজের করেই নিব। তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমি জানি তোমাকে অনেক বেশি অপমান করেছি, যেগুলো আর চাইলেও ফেরত নিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। প্লিজ আমার জীবনে ফিরে এসো। আপনিই তো বলেছিলেন আমার কালো চেহারা দেখে নাকি আপনার ঘৃণা লাগে। আমি নাকি কালো ভূত, বাদরের গলায় মুক্তোর মালা, আরো কত কি। এইসব কিছু এত সহজে তো আমি ভুলবো না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি, যদি আমি সেদিন আপনাকে না বাঁচাতাম তাহলে আপনি আমার প্রতি সদয় হতেন না। সেসব কথা বাদ দিলাম। আমাকে এত অপমান করার পর, এত কষ্ট দেওয়ার পর সামান্য একটা সরি বলে ক্ষমা আপনি পাবেন না। এদিকে কথাগুলো বলে সীমা নিজের রুমে চলে যায়। সামিহাও তার পেছন পেছন যায়।
ইহান অসহায়ের মতো তাকিয়ে থাকে। সাজ্জাদ চৌধুরী ইহানের উদ্দেশ্যে বলেন, তুমি আমার মেয়ের থেকেই দূরে থেকো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমার মেয়ে যখন আর নিজেকে তোমার সাথে জড়াতে চায় না, তখন আমিও তার মতামতকে গুরুত্ব দিব। তুমি যথেষ্ট বোঝার ছেলে, আশা করি এই বিষয়ে তোমাকে আর কিছু বলা বা বোঝানোর দরকার নেই। আমি ভালোবাসি সীমাকে, তাই যে কোনো মূল্যে ওকে আমি নিজের কাছে ফিরিয়ে আনবই। আমার মেয়ে না চাইলেও কি তুমি নিজের কাছে নিয়ে যেতে পারবে না? আপনার ধারণা ভুল। আমি আইনত এখনো সীমার স্বামী, তাই সীমার উপর সম্পূর্ণ রাইট আমার আছে, কিন্তু আমি ওর উপর কোনো জোরাজোরি করব না। আমি জানি একদিন ও নিজে থেকে আমার কাছে আসবে, এটা আমি হলফ করে বলতে পারি। সেদিন আপনিও নিশ্চয়ই রাজি হবেন। এদিকে ইহান সীমার বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন সে ভাবতে থাকে কিভাবে সীমাকে ফিরিয়ে আনবে। রাতে চৌধুরী বাড়িতে সবাই একসাথে বসে ডিনার করছিল। সামিহা সবাইকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সাহস পাচ্ছিল না। সীমা সামিহার মনোভাব বুঝতে পেরে বলে, তুই কি আমাদের কিছু বলতে চাস? তোকে কিরকম যেন লাগছে। আজ আসলে এখানে একজনের আসার কথা। কে আসবে? আমি। এদিকে সবাই কণ্ঠস্বরে অধিকারী ব্যক্তির দিকে তাকায়। ব্রাউন কালার চুল, সাদা ধবধবে চেহারার এক যুবককে দেখে সাজ্জাদ চৌধুরী, সীমা দুজনেই চমকে যায়। সামিহা প্রফুল্ল চিত্তে তাকালেও তার চোখে মুখে ভয়ের ছাপও স্পষ্ট ছিল। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ বুরাক হাসান। এই ছেলেটা কে? তুই চিনিস নাকি? ও আমার বয়ফ্রেন্ড। ছেলেটাকে তো বিদেশি মনে হচ্ছে, কিন্তু বাংলা বুঝছি কিভাবে? ওর মা একজন ব্রিটিশ, কিন্তু বাবা বাংলাদেশি। আমাদের অনেক বছরের রিলেশন। বিদেশে আমাদের সম্পর্কের কথা সবাই জানে। আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, বাট তখন তো আর আমি আমার আসল ফ্যামিলি সম্পর্কে জানতাম না। এখন যখন জেনে গেছি, তখন তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ে করব। তুমি যখন রাজি, তখন আমার আর কিসের মতামত? এমনিও আমি বাবা হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারিনি, তাই এখন তোমার জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের মতামত কিভাবে দেই? তুমি না বললেও এই বিয়ে করব না ড্যাড। হোয়াট? তোমার জন্য আমি এত দূর এলাম এন্ড ইউ সে ইউ কান্ট মেরি মি? ইটস নট ফেয়ার। এদিকে সামিহা উঠে এসে বুরাকের মাথায় গাঁটটি দিয়ে বলে, তুমি কম কথা বলো। আমার ড্যাড যা বলবে তাই হবে। প্লিজ মাই ডিয়ার ফিউচার ফাদার ইন ল, আপনি এই বিয়েতে নিজের মত দিন। আমি চাই এই বিয়েটা হোক। এদিকে সাজ্জাদ চৌধুরীর কথায় সবাই খুশিতে মেতে ওঠে। এদিকে সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেছে 2টি মাস। আর মাত্র একদিন পরে সামিহা ও বুরাকের বিয়ে। বিয়ের প্রায় সব আয়োজন সমাপ্ত, এখন শুধু বিয়ে হওয়াটাই বাকি আছে। আজ শেষবারের মতো রাতে একসাথে শুয়ে আছে সীমা ও সামিহা। সামিহা ও সীমা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। এক পর্যায়ে সামিহা হঠাৎ বলে ওঠে, তুমি ইহানের ব্যাপারে কিছু ভেবেছিস? এই ব্যাপারে আর ভাবার মতো কিছু নেই। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। ছেলেটাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? এই 2 মাসে তো কম চেষ্টা করেনি সে তোকে নিজের কাছে ফিরিয়ে পাবার। তুই বারবার ওকে ফিরিয়ে দিয়েছিস, তবুও সে নিজের মান সম্মানের তোয়াক্কা না করে তোর কাছে এসেছে। তোর তো উচিত একটু হলেও গলে যাওয়া। আমার মনে যে ক্ষত তৈরি হয়েছে তার উপশম এইভাবে সম্ভব নয়। আচ্ছা, যখন আমি আব্বুর উপর রাগ করেছিলাম, তখন তুই তো বলেছিলি কেউ তার ভুল বুঝে যদি আমাদের ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে আব্বু আমার সাথে যা করেছিল সেটা নিশ্চয়ই ইহানের থেকে বড় নয়। আব্বু আমাকে নিজের থেকে দূরে রেখেছিল, নিজের পরিবার থেকেও। তবুও আমি যখন তাকে এক কথায় ক্ষমা করে দিতে পেরেছি, তাহলে তুই কেন পারবি না? বলতে পারিস ইহান তো সেই তুলনায় তোর সাথে খারাপ কিছু করেনি। হ্যাঁ, তোর গায়ের রং নিয়ে অনেক কথা শুনিয়েছে, কিন্তু একবার তুই ইহানের জায়গায় নিজেকে বসিয়ে দেখ। সবাই তো নিজের জীবন সম্পর্কে একটা প্রত্যাশা আছে, তারও নিশ্চয় ছিল। সেখানে তার বাবা হুট করে এভাবে বিয়ে দিয়ে দিল, তাহলে তার একটু রাগ করাই স্বাভাবিক। তাই সে প্রথম একটু রাগ করেছিল, কিন্তু যখন নিজের ভুল বুঝতে পারলো, সে তো এখন তোকে ভালোবাসে। আর জীবনে ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। সত্যিকারে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া কিন্তু সহজ না। তাই বলছি, এখনো সময় আছে। তোদের যেহেতু এখনো ডিভোর্স হয়নি, তাই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে পারিস তুই। সবকিছু শেষ হওয়ার আগে সব ঠিক করে নে, না হলে পরে কিন্তু তোকেই পস্তাতে হবে। এদিকে সীমা সামিহার বলা কথাগুলোই ভাবতে পারে। অতঃপর সে একটা সিদ্ধান্তে পৌঁছায়। চৌধুরী বাড়িতে আজ আলোকসজ্জায় ভরপুর।
এই বাড়ির মেয়ে সামিহার বিয়ে আজ। এই উপলক্ষে অনেক বড় আয়োজন করা হয়েছে। পার্লার থেকে লোক এসেছে সামিহাকে সাজানোর জন্য। সীমা সামিহার পাশে বসে আছে। সামিহাকে সাজানো শেষ হলে সীমা বলে ওঠে, বাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে, কারো নজর না লাগুক। আমার উপর কারো নজর লাগবে না। এখন তুই একটা কাজ কর, তুইও সেজে নে। আমি সেজে কি করব? তোর বিয়ে যেহেতু, তাই তোরে সাজা উচিত। আর এমনিতেও আমি তোর মতো সুন্দরী নই যে সাজলে আমাকে ভালো লাগবে। না, আমি কোনো কথা শুনতে চাই না। তোকে যখন বলেছি সাজতে হবে, তখন তোকে সাজতেই হবে। এদিকে সামিহা জেদের কাছে পরাজিত হয় সীমা। অতঃপর পার্লারের লোকেরাও তাকে সাজিয়ে দেয় সুন্দরভাবে। সামিহা সীমাকে আয়নার সামনে নিয়ে এসে বলে, কে যেন বলেছিল তোকে নাকি সুন্দর লাগে না। একবার দেখুক নিজেকে আয়নায়। এত রূপসী কাউকে তো দরকার। এদিকে সামিহা আর কিছু বলল না। একটু পরে তাকে নিয়ে যাওয়া হলো বিয়ের আসরে। বুড়াকও তার পরিবার নিয়ে উপস্থিত হয়েছে। তাদের বিয়ে সম্পন্ন হয়। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ে হয়ে যাওয়ার পর আসে বিদায়ের পালা। সামিহা সাজ্জাদ চৌধুরীও সীমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেয়েটা কতদিন পর তার পরিবারকে খুঁজে পেল, কিন্তু দুর্ভাগ্য যে আবার হারাতে হবে। সামিহা সীমাকে জড়িয়ে ধরে বলে, কাল রাতে তোকে যে কথাগুলো বললাম সেগুলো একবার ভেবে দেখিস। আমি ইতিমধ্যে এই ব্যাপারে ভেবে নিয়েছি। এদিকে সামিহা আর কিছু বলার সুযোগ পেল না। বুরাকের পরিবার তাকে তাড়া দিল। সামিহা বুরাকের সাথে গাড়িতে উঠে পড়ল। তারপর সবার কাছ থেকে বিদায় নিল। রওনা দিল নতুন গন্তব্যে। ভিড় কমে যাওয়ার পর সীমা লক্ষ্য করলো ইহানকে। ইহান সীমার দিকে এগিয়ে এসে তাকে বলল, আমি অনেক চেষ্টা করে পারলাম না তোমাকে মানাতে, এখন আর জোর করতে চাই না। তুমি চাইলে ডিভোর্স। কেমন ভালোবাসেন আপনি আমায়, এত সহজে হাল ছেড়ে দিলেন। আর আমি কিনা আপনার জন্য অপেক্ষায় ছিলাম। তার মানে তুমি আমার জীবনে ফিরবে? এদিকে সীমা আর সময় নষ্ট না করে জড়িয়ে ধরে ইহানকে। তাদের মধ্যে সব দূরত্ব যেন মিটে যায়। সীমাকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরল ইহান। সীমাকে ফিরতে দেখে রায়হান খান, মান্নাত বেগম দুজনেই খুব খুশি হন। মান্নাত বেগম তো সীমাকে জড়িয়ে ধরে বললেন, এই দিনের অপেক্ষাতেই তো ছিলাম। অবশেষে তুমি ফিরলে, আমার সংসারটা আবার পূর্ণ হলো। রাতের ডিনার করে তারপর শুতে যেও। এদিকে সীমা মান্নাত বেগমের কথা মতো ডিনার করতে বসে। ইহানও বসে যায় তার সাথে খেতে। খাওয়া দাওয়া শেষ করে অতঃপর সীমা ও ইহান দুজনে নিজেদের রুমে চলে যায়। ইহান রুমে প্রবেশ করা মাত্র সীমাকে বলে, তোমাকে আমাদের রুমে পুনরায় সুস্বাগতম। এর আগে এই রুমে তোমাকে স্ত্রীর মর্যাদা দেইনি, কিন্তু এবার পূর্ণ মর্যাদার সাথে তোমাকে নিয়ে এলাম। এদিকে ইহানের কথা শুনে সীমা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ভেতরে তার জন্য যে আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা সে জানতেই পারেনি। বিছানার দিকে তাকাতেই সীমা দেখতে পায় ফুল দিয়ে সজ্জিত। ইহান বলে, আমাদের বাসরটাও তো এখনো হয়নি, তাই আজ না হয়। এদিকে ইহান পুরো কথা সম্পন্ন করতে পারে না। তার আগে সীমার মুখ লজ্জায় লাল হয়ে যায়। ইহান সীমার লাজুক মুখ দেখে মুচকে হেসে বলে, এত লজ্জা পেও না প্রিয়তমা, আজ আমাদের মিলনের সময় ঘনিয়ে আসছে। এদিকে ইহান সীমার কাছে আসতে থাকে। সীমা বিছানায় গিয়ে চুপটি করে বসে। ইহান ও সীমার ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়তে থাকে। আজকের রাত সাক্ষী হয় তাদের দুজনের ভালোবাসার। সকালে ঘুম থেকে ওঠা মাত্র সীমা নিজেকে ইহানের কাছে অনেক কাছাকাছি আবিষ্কার করে। ইহানের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় সীমা তার দিকে তাকিয়ে আছে। ইহান সীমাকে বলে, তোমার স্থান আমার বুকে রয়েছে। জানো, আগে আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ছিল যে ফর্সা হলেই সুন্দর, কিন্তু তোমাকে ভালোবাসার পর আমি বুঝতে পেরেছি আসল সৌন্দর্যকে মানুষের মনে রয়েছে, কারণ ভালোবাসা যে হৃদয় গঠিত ব্যাপার। আর আজ দেখো, আমার হৃদয় জুড়ে